চলতরিৎ চ্যাপ্টারের অঙ্ক কিছু মাথায় ঢুকছে না। নিউমেরিক্যাল কি করে করবে কিছুই বুঝতে পারছো না। অঙ্ক করতে গেলে কোথা দিয়ে শুরু করব, কোথায় গিয়ে শেষ হবে, সব কি মাথার উপর দিয়ে চলে যাচ্ছে তোমারও? বুঝতে পারছি হাল খুবই খারাপ, বাট ওয়েট আ সেকেন্ড, আই হ্যাভ আ সলিউশন। সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। আর আজকে আমরা করব আমাদের চলতরিতের সম্পূর্ণ গাণিতিক প্রশ্নাবলীর পোস্টমর্টম। এখানে আমরা সমস্ত রকমের প্রশ্নাবলী ওয়ান বাই ওয়ান করে ফেলবো। প্রথমে আমরা সূত্রগুলো জেনে নেব, তারপর সেই সূত্রগুলোকে কিভাবে ইমপ্লিমেন্ট করবো আমরা প্রশ্নতে, সেগুলো আমরা একের পর এক দেখতে থাকবো। তো শুরু করা যাক আমাদের জার্নি। সবার প্রথমে আমরা কোন ফর্মুলা দেখব? আমাদের আধানের কোয়ান্টায়ন সূত্র বা কিউ ইজ ইকুয়াল টু এন ই। এখানে কিউটা কি? কিউ হচ্ছে আমাদের আধান, এন কি? এন হচ্ছে আমাদের ইলেকট্রন সংখ্যা, এবং ই কি? ই হচ্ছে একটি ইলেকট্রনের আধান, যেটার মান কত? যেটার মান আমরা জানি কিন্তু 1.6 গুণ 10⁻⁻19 কুলম্ব। তাহলে একটা ইলেকট্রনের আধান কত? 1.6 গুণ 10⁻⁻19 কুলম্ব, যেটা আমাদের মনে রাখতে হবে। এরপর আমাকে বলছে তড়িৎ প্রবাহ মাত্রা বা আই, সেটা কি করে বার করা যায়? আমাদের প্রতি সেকেন্ড সময়ে কত আধান যাচ্ছে একটা পরিবাহীর মধ্যে দিয়ে, সেটাই হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে তার ফর্মুলা কি হবে? তার ফর্মুলা হবে কিউ ডিভাইডেড বাই টি, অর্থাৎ আধান ভাগ সময়। কোন টার্মিনোলজিকে আমরা কি ধরছি সেগুলো সব ডান দিকে লিখে দেওয়া আছে। এইবার আমাদের কুলম্বের সূত্র আসা যাক। কুলম্বের সূত্র বলে যে আমাদের কাছে দুটো বিন্দু আধান রয়েছে, সেই আধানের মধ্যে নির্দিষ্ট কিছু দূরত্ব আছে, যেটাকে আমরা আর দূরত্ব বলে থাকি। এইবার সেক্ষেত্রে সেই আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণের পরিমাণ কত, সেটা আমাদের কোথার থেকে জানা যায়? কুলম্বের সূত্র থেকে। সেই ফর্মুলাটা কি আমাদের? যদি আমরা এসআই তে বার করতে যাই, তাহলে এফ ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট গুণ কিউ1 কিউ2 ডিভাইডেড বাই আর এর স্কোয়ার। এটাই যখন আমাদের সিজিএস পদ্ধতি হয়ে যায়, তখন আমরা কি বলি? যে কে কিউ1 কিউ2 ডিভাইডেড বাই আর এর স্কোয়ার। তাহলে আমাদের কিন্তু কুলম্বের যে সূত্র, সেটা এসআই এর জন্য আলাদা এবং সিজিএস এর জন্য আলাদা। এইবার আলাদা বলতে কি, যে আমাদের যখন বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম হয় না, তখন আমরা 1/4 পাই এপসাইলন নট এর মান এসআই পদ্ধতিতে জানি 9 গুণ 10⁹ ঠিক আছে? কিন্তু আমাদের যে কে এর মান, সেটা কিন্তু আমরা সিজিএস পদ্ধতিতে সবসময় 1 ধরে থাকি। তাহলে এটা কিন্তু আমাদের এসআই পদ্ধতিতে মান, আর এটা কিন্তু আমাদের সিজিএস পদ্ধতির মান। তাহলে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম দিয়ে আমাদের যখন প্রশ্ন দেবে, মানে আমাদের প্রশ্ন বায়ু মাধ্যম শূন্য মাধ্যম দিয়েই হবে, তখন কিন্তু আমরা এই জায়গাটা, এই রাশিটার পরিবর্তে 9 গুণ 10⁹ লিখবো, এবং সিজিএস এর ক্ষেত্রে আমাদের কোনো চিন্তাই নেই, কে এর জায়গায় আমি 1 লিখবো, অর্থাৎ লেখার দরকার নেই। বোঝা গেল? তাহলে এইগুলো আমাদের ছিল কিছু বেসিক ফর্মুলা। এরপর কি ফর্মুলা আছে আমাদের? ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। তো বেসিক্যালি আমাদের বিভব পার্থক্য ভি, অর্থাৎ ধরে নিই এখানে দুটো পয়েন্ট রয়েছে, একটা পয়েন্ট ভি ওয়ান, একটা পয়েন্ট ভি টু। এখানে ভি ওয়ানটা কি? প্রথম পয়েন্টের বিভব। ভি টু কি? দ্বিতীয় পয়েন্টের বিভব। তাহলে এদের মধ্যেকার বিভব পার্থক্য বা ডেল্টা ভি, সেটা কত হবে? সেটা হবে আমাদের ভি টু থেকে ভি ওয়ান বিয়োগ করে দেবো, যদি ধরে নিই যে ভি টু আমাদের বড়। তাহলে এই ক্ষেত্রে কি হয়, আমাদের এই বিভব পার্থক্য যেটা আছে, সেটার পরিমাণ হয় আমাদের কতটা কৃতকার্য করতে হচ্ছে একটা আধানকে সেখানে আনতে, ডিভাইডেড বাই সেই আধানের পরিমাণ। বোঝা গেল? ডেফিনেশন আমি এখন যাব না। এবার দুটো কনভার্সন জেনে নেওয়া যাক। এক তো হচ্ছে আমাদের কুলম। কুলম মানে কি? আমাদের এসআই পদ্ধতিতে আমাদের আধানের একক, এবং স্ট্যাট কুলম বা ইএসইউ আধান কি? আমাদের সিজিএস পদ্ধতিতে আধানের একক। তাদের মধ্যে সম্পর্ক কি? যে 1 কুলম মানে 3 গুণ 10⁹ স্ট্যাট কুলম। এবং আমাদের যে ভোল্ট, সেই ভোল্ট কি? আমাদের এসআই পদ্ধতিতে বিভব বা বিভব পার্থক্যের একক, এবং স্ট্যাট ভোল্ট বা ইএসইউ বিভব, সেটা কি? আমাদের সিজিএস পদ্ধতিতে বিভব বা বিভব পার্থক্যের একক। তাদের মধ্যে সম্পর্ক কি? যে আমাদের 1 স্ট্যাট ভোল্ট, সেটা আমাদের 300 ভোল্টের সমান। বোঝা গেল? তাহলে আমরা এবার অঙ্কে চলে যাই। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা আমাকে বলছে যে আমাদের কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে 2 মিনিট সময়ে, তার মানে আমাকে কি সময় বা টি, সেটা বলে দিয়েছে 2 মিনিট, কিন্তু সময় কি আমাদের মিনিটে রাখলে হয়? না, আমাদের সেকেন্ডে আনতে হয়। তাহলে আমি কি করব? 2 গুণ 60 মিনিট, কারণ 1 মিনিটে 60 সেকেন্ড। তাহলে কত করব? 2 গুণ 60, তার মানে 120 সেকেন্ড। তাহলে 2 মিনিট মানে যে 120 সেকেন্ড, সেটা আমাকে ভাঙিয়ে নিতে হলো। তারপর বলছে যে 12 কুলম্ব আধান প্রবাহিত হয়, তার মানে আমাদের আধান, যেটাকে আমরা কিউ ধরি, সেটা কত বলছে? সেটা বলছে আমাদের 12 কুলম্ব। এবার জিজ্ঞাসা করছে যে তাহলে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা কত? তাহলে প্রবাহ মাত্রা মানে কি? আই। এটা কত জিজ্ঞাসা করছে? তাহলে আই মানে কি? আই মানে হচ্ছে আমাদের কিউ ডিভাইডেড বাই টি। তাহলে আমি এবার মানটা বসিয়ে দেবো, তাহলে উত্তর চলে আসবে। তাহলে কিউ কত? কিউ আমাকে বলছে 12 কুলম্ব, এবং টি মানে কত? টি মানে হচ্ছে আমাদের 120 সেকেন্ড। এবার তার মানে অ্যান্সারটা কত আসছে? 12 দিয়ে যদি আমি 120 কে কাটি, তাহলে কত আসবে? 1/10 কুলম্ব পার সেকেন্ড। কুলম্ব পার সেকেন্ড মানে কি? আমাদের অ্যাম্পিয়ার, যেটা আমাদের এসআই পদ্ধতিতে তড়িৎ প্রবাহ মাত্রার একক। তাহলে 1/10 মানে কত? 0.1। তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। বোঝা গেল? খুবই ইজি অঙ্ক।
নেক্সট প্রশ্নে দেখা যাক। নেক্সট প্রশ্ন আমাকে বলছে একটি ইলেকট্রনের আধানের মান কত। এটা তো আমাদের মনে রাখতে হয় যে একটা ইলেকট্রনের আধানের মান কি ই, অর্থাৎ -1.6 গুণ 10⁻19 কুলম্ব। মাইনাস কেন দিলাম? এটা আমাদের ইলেকট্রনের আধানটার প্রকৃতি। আমাদের ইলেকট্রনের আধান কেমন হয়? নেগেটিভ হয়। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি? যদিও এখানে আমাকে মান জিজ্ঞাসা করছে, তাহলে মান বললে অনেক সময় আমরা কি শুধুমাত্র মানটাকে ডিনোট করি, তার চিহ্নটা আর দেখাই না। যাই হোক, নেক্সট আমাকে বলছে 3টি ইলেকট্রনের আধান কত। তাহলে আমরা ফর্মুলা জানি যে Q ইজ ইকুয়াল টু NE। 3টি ইলেকট্রনের আধান বলছে, তার মানে কি 3টে ইলেকট্রন, ইলেকট্রন সংখ্যা 3টি, এবং E। এবার E এর মান কত? E এর মান হচ্ছে 1.6 গুণ 10⁻19। তাহলে 3 কে যদি আমি 1.6 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 4.8 গুণ 10⁻19। তাহলে এত কুলম্ব হচ্ছে আমাদের আধান। এবার যেহেতু 3টে ইলেকট্রন, তাহলে এদের আধানটা কি হবে? মাইনাস চিহ্নের হবে। তাহলে আমরা কিন্তু চাইলে আমাদের চিহ্নটাকে উল্লেখ করতে পারি, কিন্তু যেহেতু আমাকে আধানের মানটা বলেছে তাই আমি অনেক সময় শুধুমাত্র মানটাকে রিপোর্ট করব যে এর আধানের মান কত। ঠিক আছে, মান মানে হচ্ছে আমাদের ম্যাগনিটিউড। আচ্ছা, নেক্সট প্রশ্নে আসা যাক। এটা কত গেল? 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন দেখা যাক। 4 নম্বর প্রশ্ন আমাকে বলছে জুল পার কুলম্ব কোন রাশির একক। তা জুল মানে কি? জুল মানে আমি জানি যে এটা আমাদের কার্য বা শক্তির একক, তাহলে কার্য মানে ডাব্লু, এবং পার কুলম্ব তার মানে কি ভাগে আছে কুলম্ব, তাহলে কুলম্ব মানে কি? কুলম্ব হচ্ছে আমাদের আধানের একক, তার মানে কি আমাদের কিউ। তাহলে ডাব্লু বাই কিউ, এবার ডাব্লু বাই কিউ মানে আমি কোন ফর্মুলা পড়লাম? ডাব্লু বাই কিউ মানে আমি বললাম যে ভি। ঠিক আছে, তাহলে ভি মানে কি? আমাদের বিভব প্রভেদ বা বিভব। তাহলে এর একক কি? এটা হচ্ছে আমাদের বিভব প্রভেদ বা বিভব। ঠিক আছে, যে কোনো একটা বলতে পারি, বিভব প্রভেদও বলতে পারি, বা আমি তড়িৎ বিভবের কথাও বলতে পারি, যে কোনো একটা করলেই হবে। ঠিক আছে, তাহলে বিভব প্রভেদ অথবা বিভবের কথা বলবো, এবং এর একক কি হবে? এককটা হবে আমাদের ভোল্ট। নেক্সট প্রশ্ন দেখা যাক। নেক্সট প্রশ্ন বলছে 16 কুলম্ব আধানে, তার মানে আধানটা কত দিয়েছে? আধানটা দিয়েছে 16 কুলম্ব। বলছে কতগুলি ইলেকট্রন থাকবে, তার মানে কি ইলেকট্রন সংখ্যা জিজ্ঞাসা করছে। তাহলে আমি এবার কি করব? আমি ভাববো যে কিউ এবং এন দিয়ে কোন ফর্মুলা পাওয়া যায়। তাহলে আমরা জানি যে কিউ ইজ ইকুয়াল টু এন ই, এই ফর্মুলাটা আমরা পড়েছি। আচ্ছা, কিউ আমরা বড় হাতে লিখবো না ছোট হাতে লিখবো ওটা কিন্তু কোনো ম্যাটার না, কেউ বড় হাতে লেখে কেউ ছোট হাতে লেখে। তাহলে কিউ ইজ ইকুয়াল টু এনই, বা বড় হাতের কিউ ইজ ইকুয়াল টু এনই, একই বিষয়। এবার কিউ মানে কত? কিউ মানে হচ্ছে 16। এন আমাকে বার করতে হবে, তাহলে এন এন এর মতো থাকলো। এবং ই মানে কি? ই মানে হচ্ছে একটি ইলেকট্রনের আধান, যেটা আমাদের কত? যেটা আমাদের মুখস্থ রাখতে হয় 1.6 গুণ 10⁻19। তাহলে আমি কি করবো? এখানে বসিয়ে দেবো 1.6 গুণ 10⁻19। তাহলে এখান থেকে এন এর মান কত আসছে? এন এর মান তাহলে এটা এদিকে ভাগে চলে যাবে, তাহলে কত হবে? 16 ডিভাইডেড বাই 1.6 গুণ 10⁻19। তাহলে আমি যদি এখন এর পয়েন্টটা তুলে দিই তাহলে কি হবে? 16 ডিভাইডেড বাই 10 আসবে, তাহলে ভাগের ভাগে 10 থাকা মানে কি ওপরে 10 গুণ হয়ে যাওয়া। তাহলে কি 16 দিয়ে 16 কেটে গেল, আর এখানে পড়ে রইল কি 10 টু দি পাওয়ার 1, এই যে টু দি পাওয়ার 1, আর এখানে -19 আছে, তাহলে উপরে গেলে কি হবে? +19। তার মানে কত আসছে? এটা 10 টু দি পাওয়ার 20। তার মানে নির্ণেয় ইলেকট্রন সংখ্যা কত? 10 টু দি পাওয়ার 20। তাহলে অ্যান্সার কত হবে? 10 টু দি পাওয়ার 20। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি? নেক্সট প্রশ্ন আমাকে বলছে 1 কুলম্ব আধানকে, তার মানে কিউ ইজ ইকুয়াল টু কত? কিউ ইজ ইকুয়াল টু 1 কুলম্ব, এক বিভব প্রভেদের বিরুদ্ধে, তার মানে ভি কত? ভি হচ্ছে আমাদের 1 ভোল্ট। ঠিক আছে, কত আর্ক কার্য করতে হবে, তার মানে আমাকে কি কার্য জিজ্ঞাসা করছে, মানে ডাব্লু জিজ্ঞাসা করছে। তাহলে কত আর্ক সেটা আমি পরে ভাববো, আমি ভাববো যে তাহলে আমাদের কার্যটা কত। তাহলে আমি এক কাজ করি, আমি কি ফর্মুলা জানি? ভি কিউ আর ডাব্লু দিয়ে। আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু ডাব্লু ডিভাইডেড বাই কিউ, এটাই জানি। তাহলে এবার ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 1 ভোল্ট। এসআই তে সবাই আছে তো, চেক করে নেবো আমরা সবসময়। কুলম্ব আমাদের এসআই তে, ভোল্টও আমাদের এসআই তে। তাহলে ঠিক আছে, তাহলে উত্তরটাও কিসে আসবে? উত্তরটাও কিন্তু তাহলে আমাদের এসআই তে আসবে। তাহলে আমি 1 ভোল্ট বসাচ্ছি। কি বসাচ্ছি আমি এখানটায়? আমি এখানে 1 ভোল্ট বসাচ্ছি, মানে এসআই পদ্ধতির একক বসাচ্ছি। এখানে ডাব্লু কিসে আসবে? তাহলে জুলে আসবে, কারণ এসআই পদ্ধতির একক। এবং কিউ মানে কি? কিউ মানে আমাকে এখানে বলছে 1 কুলম্ব। তাহলে ডাব্লু কত আসছে? ডাব্লু আসছে আমাদের 1 ভোল্ট গুণ 1 কুলম্ব। তার মানে 1 আর 1 গুণ করলে কত হবে? 1। এবং ডাব্লু মানে কি? আমাদের কার্য, তাহলে কার্যের একক কোন পদ্ধতিতে আসবে? এসআই পদ্ধতিতে আসবে। সেটা কত আসলো? জুল। কিন্তু আমাকে চেয়েছে কি? কত আর্গ, তাহলে আমাকে কি 1 জুল মানে কত আর্গ সেটা বলতে হবে। তা আমরা জানি যে 1 জুল মানে 10 টু দি পাওয়ার 7 আর্গ। তার মানে ফাইনাল অ্যান্সারটা কত? ফাইনাল অ্যান্সারটা হবে যে 10 টু দি পাওয়ার 7 আর্গ কার্য করতে হবে। বোঝা গেল? যেহেতু আমরা সমস্ত কিছু এসআই তে বসিয়েছিলাম, কুলম্ব বসিয়েছি মানে এসআই, ভোল্ট বসিয়েছি মানে এসআই, তাহলে উত্তরটাও কিসে আসবে? আমাদের এসআই পদ্ধতিতে আসবে। কিন্তু আমার কাছে কি এসআই পদ্ধতির উত্তর বললে হবে না, কারণ আমাকে বলেছে কত আর্গ কার্য করতে হচ্ছে, মানে সিজিএস করে বলতে হবে। তাহলে আমি তখন জুলকে আর্গ করে বলবো। এবার 1 জুল মানে কত? 10 টু দি পাওয়ার 7। যদি অন্য কোনো উত্তর আসতো, যদি এখানে 5 জুল আসতো তাহলে কি বলতাম? 5 গুণ 10 টু দি পাওয়ার 7 আর্গ। বোঝা গেল? যদি এখানে 2 জুল আসতো তাহলে কি বলতাম? 2 গুণ 10 টু দি পাওয়ার 7 আর্গ। বোঝা গেল? নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট প্রশ্ন আমাদেরকে বলছে কোনো
পরিবাহীর মধ্যে দিয়ে 5 মিনিট সময়, তার মানে আমাকে কি সময়টা 5 মিনিট বলছে, তাহলে 5 মিনিট সময়, তাহলে মিনিট রাখলে হবে না, তাহলে আমাকে কি করতে হবে 5 গুণ 60 সেকেন্ড করে নিতে হবে, তার মানে 300 সেকেন্ড। ঠিক আছে, 5000 কুলম্ব আধান প্রবাহিত হচ্ছে, তাহলে আমাদের আধানটা কি কিউ, সেটা কত, সেটা হচ্ছে আমাদের 5000 কুলম্ব। তাহলে বলছে তড়িৎ প্রবাহ মাত্রা কত, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রাকে কি আমরা আই ধরি, তাহলে আই ইজ ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক। এবার তাহলে ফর্মুলা কি, ফর্মুলা আমরা জানি যে আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। আমাকে শুধু দেখতে হবে যে কাদেরকে আমার দিয়েছে, কাকে প্রশ্ন করছে, তাহলে তাদেরকে নিয়ে কোন ফর্মুলা হয়, তাহলে আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। তাহলে কিউ মানে কত, কিউ মানে আমাকে বলছে 5000 কুলম্ব, এবং এটা কি বলছে আমাকে 300 সেকেন্ড, তাহলে দুটো শূন্য কেটে গেল, তাহলে আমাদের কত আসলো 50 ডিভাইডেড বাই 3 কুলম্ব পার সেকেন্ড, তার মানে কি 50 ডিভাইডেড বাই 3 অ্যাম্পিয়ার। তোমরা চাইলে ভাগটাও করে নিতে পারো, তাহলে এত কি আমাদের নির্ণেয় প্রবাহ মাত্রা, বোঝা গেল এটাও। তাহলে নেক্সট প্রশ্ন কি বলছে, নেক্সট প্রশ্ন আমাকে বলছে, ওটা 5 মিনিটই ছিল তো, হ্যাঁ 5 মিনিট ছিল। নেক্সট প্রশ্ন আমাকে বলছে যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 3.2 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা, তার মানে প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রার কথা বলছে, তাহলে সেটা কত দিয়েছে, সেটা বলছে 3.2 অ্যাম্পিয়ার, 10 সেকেন্ড সময় ধরে চললো, তার মানে কি সময়টা আমাকে দিয়েছে 10 সেকেন্ড। কত আধান প্রবাহিত হয়, তার মানে কি কিউ ইজ ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক। তাহলে আমরা কি জানি, আমরা জানি যে আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, তাই তো, তাহলে আই কত, আচ্ছা পাশে করি, এখানে করলে স্পেসে আটবে না। তাহলে আমাকে কি বলছে, আমাকে বলছে যে আমি এই তিনজনকে নিয়ে একটাই ফর্মুলা জানি, আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, তাহলে বসালাম। এবার তাহলে কিউ ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে আই গুণ টি, টিটা দিকে ভাগে আছে তাহলে ওদিকে গেলে গুণ হয়ে যাবে, তাহলে আই এর মান কত, আই এর মান হচ্ছে 3.2, এবং টি এর মান কত, টি এর মান হচ্ছে আমাদের 10, তাহলে করলে কত হবে, এটা আমাদের 32 হয়ে যাবে। এবার আমি কি করেছি, আমি এটা এসআই পদ্ধতি, এটা এসআই পদ্ধতি, তাহলে উত্তরটাও কিসে আসবে, উত্তরটাও তাহলে আমাদের এসআই পদ্ধতিতে আসবে। তাহলে আমাদের আধানের একক কি, আধানের একক হচ্ছে আমাদের কুলম্ব, তাহলে আমাদের উত্তর কত আসলো, কুলম্ব। তাহলে কত আধান প্রবাহিত হচ্ছিল, 32 কুলম্ব আধান প্রবাহিত হচ্ছিল। নেক্সট প্রশ্ন কি দেখে নেওয়া যাক। নেক্সট প্রশ্ন বলছে পরিবাহিতে আধানের বাহক যদি ইলেকট্রন হয়, তাহলে ওই সময়ে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে কতগুলি ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, তার মানে কি আমাদের যে ইলেকট্রন সংখ্যা সেটা প্রশ্ন। তাহলে আমরা কি জানি, আমরা জানি যে কিউ ইজ ইকুয়াল টু এন ই, আমাদের ইলেকট্রন সংখ্যা দিয়ে এই একটাই ফর্মুলা হয়, যেখানে আমরা কি আমাদের এন কে পাই। তাহলে আমার যদি এন বার করতে হয়, তাহলে আমাকে এখান থেকে কি করতে হবে, আমাকে এখান থেকে এন এর মানটা বসাতে হবে। তাহলে কিউ এর মান কত, কিউ এর মান এই যে এক্ষুনি বের করলাম যে 32, এন এর মান কত, এন এর মান আমাকে বার করতে হবে, এবং ই এর মান তো আমাদের মনে রাখতে হয় যে একটা ইলেকট্রনের আধান হচ্ছে 1.6 গুণ 10⁻⁻19। তাহলে আমি এখান থেকে এন এর মান কি করে পাবো, আমাদের 32 ডিভাইডেড বাই 1.6 গুণ 10⁻⁻19 করে। তাহলে এইবার আমি যদি কাটাকাটিটা করতে চাই, তাহলে আমি কি করব, আমি এখান থেকে পয়েন্ট তুলে দেবো, তাহলে কি হবে, ভাগের ভাগে 10, তার মানে ওপরে গিয়ে 10 গুণ হয়ে যাবে। এবার 16 দুগুণী কত হয়ে গেল, 16 দুগুণী 32, তার মানে 2 গুণ 10⁻, এখানে -19 আছে, ওপরে +1 আছে, তাহলে -19 ওপরে গেলে +19 হয়ে যাবে, তাহলে কত হলো 10⁻20। তাহলে n কি আমাদের ইলেকট্রন সংখ্যা, তাহলে নির্ণেয় ইলেকট্রন সংখ্যা কত, 2 গুণ 10⁻20। তাহলে প্রথম অ্যান্সারটা কি, যে কত আধান প্রবাহিত হয়, আমাদের 32 কুলম্ব। আর দ্বিতীয় উত্তরটা কি, যে কতগুলো ইলেকট্রন প্রবাহিত হয়, তাহলে সেটা কি 2 × 10⁻20 সংখ্যক। বোঝা গেল, তাহলে আমাদের কিন্তু এই প্রশ্নটাও সলভ হয়ে গেল। তাহলে 8টা প্রশ্ন হয়ে গেছে, আশা করি সব সোজা লাগছে। 9 নম্বর প্রশ্নে যাওয়া যাক, আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্সের সকল প্রকারের প্রশ্ন করব, চিন্তা নেই। তারপরে প্রশ্ন বলছে দুইটি বিন্দুর বিভব পার্থক্য ভি, তার মানে বিভব পার্থক্য দিয়ে দিয়েছে, মানে ভি দিয়েছে, তাহলে সেটা কত বলছে, সেটা আমাদের বলছে 10 ভোল্ট। ঠিক আছে, ভি মানে ভোল্ট। একটি কিছু পরিমাণ আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দু, ওই যে ওই দুই বিন্দু, সেই বিন্দুর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে যদি 50 জুল কার্য করতে হয়, তাহলে ডাব্লু কি বলছে, ডাব্লু আমাকে বলছে 50 জুল। কার্য মানে কি, ওয়ার্ক ডান, মানে সেটাকে আমরা ডাব্লু ধরি, তাহলে কি 50 জুল। তবে আধানের পরিমাণ কত, তার মানে আমাকে কি কিউ ইজ ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক দিচ্ছে। তাহলে আমি এই তিনটে রাশিকে নিয়ে কোন ফর্মুলা জানি, আমি জানি যে ভি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই কিউ। তাহলে এখান থেকে আমি মানগুলো বসাবো, ভি মানে কত, ভি মানে হচ্ছে আমাদের 10, ডাব্লু মানে কত, ডাব্লু মানে হচ্ছে আমাদের 50, আর এখানে কিউ পড়ে রয়েছে। তাহলে আমি যদি কিউটাকে এদিকে নিয়ে পাঠিয়ে দিই, তাহলে কি হবে, কিউ এদিকে চলে গেল, আর 10 তাহলে এদিকে ভাগে চলে যাবে, তাহলে কত হবে 50/10, তাহলে কত আসছে 50/10 করলে 5। এবার আমি সবসময় চেক করে নেবো আগেই যে এটা এসআই আছে, এটা এসআই আছে, তাহলে উত্তরটাও কিসে আসবে, আমাদের এসআই তে আসবে। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের আধান, তাহলে আধানের এসআই একক কি, আধানের এসআই একক কুলম্ব। ঠিক আছে, যদি কখনো আমাদের এরকম এককগুলো আলাদা আলাদা পদ্ধতিতে থাকে, তখন কিন্তু আমাদেরকে তাকে আগে ইকুয়েট করে নিতে হবে, একই পদ্ধতিতে আনতে হবে, তারপরেই আমি অঙ্কটায় প্রসিড করতে পারবো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি, নেক্সট প্রশ্ন বলছে 1 কুলম্ব আধানের ইলেকট্রন সংখ্যা কত। আমি একটা জিনিস হাইলি রেকমেন্ড করব একটা মান মনে রাখার জন্য, সেটা হচ্ছে আমি যদি 10 কে 1.6 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের আসে 6.25,
এই মানটা যদি তোমরা মুখস্থ করে রাখো তোমাদের কিন্তু পরেও ফার্দার স্টাডিজে খুব কাজে দেবে, ঠিক আছে? আর নাহলে ক্যালকুলেট করতে হবে বসে বসে, কিছুই না। তাহলে এবার আমাকে কি বলছে যে 1 কুলম্ব আধানের ইলেকট্রন সংখ্যা কত, তার মানে আমাকে n ইজ ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক, এবং 1 কুলম্ব আধান তার মানে আধানটা দিয়েছে আমার কাছে 1 কুলম্ব। তাহলে আমি এবার ফর্মুলা লাগাবো। তাহলে আমরা জানি যে q ইজ ইকুয়াল টু ne, তাই তো? তাহলে q এর মান কত? q এর মান হচ্ছে 1, n এর মান আমাকে জিজ্ঞাস্য, এবং e এর মান কত? e এর মান আমি জানি 1.6 গুণ 10⁻⁻19। বোঝা গেল? এবার তাহলে n এর মান কত হবে? n এর মান তাহলে হবে 1 ডিভাইডেড বাই 1.6 গুণ 10⁻⁻19 কুলম্ব। কুলম্বটা আর লিখবো না, ঠিক আছে? এই যে এখানে n বার করতে হবে তো আমাকে, তাহলে কি করতে হবে? n এর সাথে যে গুণ আছে সে কি এদিকে আসলে ভাগে চলে যাবে। তাহলে কি হচ্ছে আমাদের 1 ডিভাইডেড বাই আমাদের 1.6 গুণ 10⁻⁻19। এবার আমি কি একটা কাজ করতে পারি, এখানে ওপরে 10 দিয়ে গুণ করলে নিচেও 10 দিয়ে কি গুণ করতে হবে? হ্যাঁ হবে। তাহলে কি হবে, নিচে 10⁻⁻19 গুণ 10, আমি কি করলাম, আমি ওপরে 1 কে 10 দিয়ে গুণ করলাম, তাহলে 10 হয়ে গেল, নিচেও তাহলে 10 দিয়ে গুণ করতে হবে, আমি তাই করেছি, আর কিচ্ছু করিনি। এইবার আমি একটা কথা বললাম যে আমাদের 10 ডিভাইডেড বাই 1.6 তার একটা মান আছে, তার মানটা কি? তার মানটা হচ্ছে 6.25। কিছুই না, এটা যদি তুমি বসে এখন ভাগটা করো তাহলে এই মানটাই আসবে। আমি বলছি যে এই মানটা মনে রেখে দাও, ঠিক আছে? তাহলে কি আসলো, এটা 6.25। এবার ইনটু এখানে 10⁻⁻19 আর এখানে +1, কিছু নেই মানে 1 আছে, তাহলে -19 +1 তাহলে কত হবে? -18। ওপরে চলে গেলে কত হবে? +18। তার মানে অ্যান্সারটা কত হবে? 10⁻18। তার মানে নির্ণেয় ইলেকট্রন সংখ্যা কত? 6.25 গুণ 10⁻18। বোঝা গেল? ওকে, নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্ন বলছে বায়ু মাধ্যমে দুটি বিন্দু আধান 20 ইএসইউ ও -15 ইএসইউ। তাহলে একটা বিন্দু আধান যেটা আমাদের Q1 সেটা কত? সেটা আমাদের 20 ইএসইউ। আর একটা কি? আর একটা হচ্ছে আমাদের -15 ইএসইউ। আচ্ছা একটা কথা বলে দিই, আমরা যখন অঙ্ক করব তখন কিন্তু আমরা শুধুমাত্র মানটাকে বসাবো, আমি কিন্তু প্লাস মাইনাসের দিকে তাকাবো না। প্লাস মাইনাস কোন কাজে দেবে? এখানে কিছু নেই মানে প্লাস রয়েছে আর এখানে মাইনাস রয়েছে, তার মানে এদের মধ্যেকার যে তড়িতিক আকর্ষণ বল, সরি তড়িতিক বল, সেই তড়িতিক বল তার প্রকৃতি কেমন? তার প্রকৃতি হচ্ছে আমাদের আকর্ষণ। বোঝা গেল? এই ক্রিয়াশীল বলটা কিরকম বল? এই ক্রিয়াশীল বলটা কিন্তু হবে আমাদের আকর্ষণ। কেন? কারণ এখানে একজন প্লাস একজন মাইনাস, এবং আমরা জানি যে বিপরীতমুখী আধান পরস্পরকে আকর্ষণ করে, বিপরীত ধর্মী বলা উচিত, বিপরীত ধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। তাহলে একটা প্লাস একটা মাইনাস পরস্পরকে আকর্ষণ করবে। কিন্তু আমাকে কি বলেছে? আমাকে বলেছে এদের মান বার করতে। তাহলে ক্রিয়াশীল বলের মান মানে ফোর্স আমাকে বার করতে বলছে, এবং আমাকে বলেছে যে তাদের মধ্যবর্তী ব্যবধানটা হচ্ছে 0.1 মিটার। এই একটা গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে কি বলছে এটা? 0.1 মিটার। এবার আমি একটা জিনিস লক্ষ্য করে দেখছি যে আমাদের এখানে কি দেওয়া আছে? ইএসইউ, এখানে কি দেওয়া আছে? ইএসইউ, কিন্তু এটা দেওয়া হচ্ছে মিটার, তাহলে হবে না। কি করতে হবে আমাকে? এটাকে সেন্টিমিটারে আনতে হবে। তাহলে 0.1 গুণ 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তাহলে আমি কি করব? 100 সেন্টিমিটার দিয়ে গুণ করব, ঠিক আছে? তাহলে করলে কত আসবে? তাহলে করলে আসবে আমাদের 10 সেন্টিমিটার। কেন এটা করতে হলো? কারণ যেহেতু এটা আমাদের মানে আধানের মানটা আমার যেহেতু সিজিএস এ দেওয়া আছে, তাহলে দূরত্বটাও আমাকে সিজিএস এ আনতে হবে অথবা এদেরকে এসআই করতে হবে। তাহলে আমি কি করলাম? মিটারটা যেহেতু এসআই, আমি ওকে সেন্টিমিটারে নিয়ে আসলাম যাতে এটাও সিজিএস হয়ে যায়। তাহলে এখন কিন্তু আমার কাছে এটাও সিজিএস পদ্ধতি, এটাও সিজিএস পদ্ধতি এবং এটাও সিজিএস পদ্ধতি। তার মানে আমার এবার প্রত্যেকটা যে রাশিমালাগুলো আছে সেগুলো একই পদ্ধতিতে আছে। তাহলে আমি এবার ফর্মুলাতে প্রসিড করতে পারবো। তাহলে আমি এবার ফর্মুলার কথা ভাববো। তাহলে ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে F ইজ ইকুয়াল টু, যেহেতু সিজিএস পদ্ধতি, সিজিএস পদ্ধতিতে ফর্মুলা কি হয়? K Q1 Q2 বাই আর এর স্কোয়ার। এবার একটা জিনিস আমাকে মাথায় আনতে হবে যে আমাকে বলে দিয়েছে যে বায়ু মাধ্যম, তাহলে যদি বায়ু মাধ্যম বলে তাহলে তখন কে এর মান কত হয়? কে এর মান হয় 1, কোথায়? আমাদের বায়ু মাধ্যমে। তাহলে যেহেতু আমাকে বায়ু মাধ্যম বলে দিয়েছে তাই আমি কে এর মান কত ধরবো? কে এর মান ধরবো কিন্তু 1। তাহলে আমি এবার শুধু মানগুলো বসাবো। তাহলে আমাকে এফ এর মান বার করতে বলেছে, আমি বার করব। এর কে এর মান কত বসাবো? 1। Q1 এর মান কত? 20। Q2 এর মান কত? শুধু মানটা বসাবো 15 ডিভাইডেড বাই আর, আর কত? আমাদের 10। তাহলে নিচে কত আসবে? 10 এর স্কোয়ার, এটা কিন্তু দিতে ভুললে হবে না। তাহলে এটা কত আসছে? 15 আর 20 300, আর নিচে 10 এর স্কোয়ার মানে কত? 100। তার মানে অ্যান্সারটা কিসে আসছে? 3। এবার তাহলে আমার অ্যান্সারটা কিসে আসবে? আমি ইএসইউ বসিয়েছিলাম সিজিএস এ, আমি সেন্টিমিটার বসালাম সিজিএস এ, তাহলে আমাদের ফোর্স বা আমাদের যে বল তার এককটাও কিসে আসবে? সিজিএস এ আসবে। অর্থাৎ এটা কিন্তু আমাদের সিজিএস একক, বলের সিজিএস একক ডাইন, তাতে আসবে। তাহলে আমাদের নির্ণেয় ক্রিয়াশীল আকর্ষণ বলের মান সেটা কি? 3 ডাইন। ঠিক আছে? একক কিন্তু ভুলভাল হলে আমাদের পুরো নাম্বার শূন্য হয়ে যাবে। তাই আমাকে কিন্তু একক নিয়ে কেয়ারফুল থাকতে হবে। নেক্সট প্রশ্ন কি?
নেক্সট প্রশ্ন আমাকে বলছে দুটি বিন্দু আধানকে এক্স দূরত্বে রাখলে তাদের মধ্যে কার্যকরী বল এফ হয়। তার মানে কি বলছে, যে দুটো বিন্দু আধান ধরে নিই যে কিউ1 এবং কিউ2, তাদেরকে যদি আমি এক্স দূরত্বে রাখি তাহলে তাদের মধ্যবর্তী ক্রিয়াশীল বল এফ হয়। তাহলে আমি কি বলতে পারি, যে এই ক্ষেত্রে এফ হচ্ছে আমাদের কে কিউ1 কিউ2 ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব এক্স এর স্কোয়ার। এটাই আমাদের ফর্মুলা। আমাদের ফর্মুলা কি, যে এফ ইজ ইকুয়াল টু কে কিউ1 কিউ2 বাই আর এর স্কোয়ার। আর মানে কি তাদের মধ্যবর্তী দূরত্ব, যেটা এখানে কি দিয়েছে, এক্স দিয়েছে। কিউ1 কিউ2 কোত্থেকে আসলে আমি ধরে নিলাম, যে দুটো বিন্দু আধান তো বলে দিয়েছে, মান বলেনি, তাহলে আমি ধরলাম যে একজন হচ্ছে কিউ1 একজন হচ্ছে কিউ2। এবং আমাদের যে বলটার মান বলে দিয়েছে স্মল এফ, তাহলে আমি এফ এর জায়গায় কি করব, স্মল এফ বসাবো। ঠিক আছে, রাবার, এটা কি দিচ্ছে, এটা দিচ্ছে আমাদের স্মল এফ। তাহলে বুঝলাম আমি এটা। এবার আমাকে বলছে দূরত্ব কত করলে ক্রিয়াশীল বল এফ বাই থ্রি হবে। তাহলে আমরা ধরে নিই যে এইবার দূরত্বটা কোনো একটা ওয়াই রেখেছি, যখন আমাদের মানটা কত আসছে, এফ বাই থ্রি। তাহলে আমাদের কি বলছে, যে এখন দূরত্বটা এত আসছে। তা আমরা ফর্মুলা কি জানি, যে কে কিউ1 কিউ2 ডিভাইডেড বাই তাহলে ওয়াই এর স্কোয়ার হবে। এটাই তো ফর্মুলা। এবার আমাকে বলছে কি এর মানটা এফ বাই থ্রি ইজ ইকুয়াল টু কে কিউ1 কিউ2 ডিভাইডেড বাই ওয়াই এর স্কোয়ার আসবে। আমাকে কি বলে দিয়েছে, আমাকে বলে দিয়েছে যে যখন আমি দূরত্বটা কোনো একটা নির্দিষ্ট রাখছি, যেটাকে আমরা ধরে নিলাম যে ওয়াই দূরত্ব, তাহলে তখন আমাদের ক্রিয়াশীল বলের মান এফ বাই থ্রি হবে। তাহলে আমি বলের মানটা বসিয়ে দিলাম এফ বাই থ্রি। তাহলে আমি এটা তো বুঝলাম, কিন্তু এখন কি আমি কোথাও কোনো রিজেম্বলেন্স দেখছি? হ্যাঁ, দেখতে পাচ্ছি। কি, এই যে এখানটা এফ রয়েছে, এই যে এখানে আমি এফ রয়েছে, আমি কি এফ এর জায়গায় এই মানটা বসাতে পারি? হ্যাঁ, বসাতে পারি, কারণ এফ এর মান এটা। তাহলে আমি এক কাজ করব, আমি এখানে এফ এর মানটা বসিয়ে দেবো। তাহলে এফ এর মান কত? এফ এর মান হচ্ছে কে কিউ1 কিউ2 ডিভাইডেড বাই এক্স এর স্কোয়ার। তাহলে এখানে কত আসবে, এক্স এর স্কোয়ার। আর নিচে কিন্তু ভাগ পড়ে রয়েছে আমাদের 3, তাহলে বাদ বাকিটা আমাদের কিন্তু হুবহু কপি পেস্টেড হয়ে যাবে। তাহলে এখানে বাকি যা আছে সব বসে গেল। তাহলে এবার আমি দেখব যে আমাদের কে কাটা গেল কে এর সাথে, কিউ1 কাটা গেল কিউ1 এর সাথে, কিউ2 কাটা গেল কিউ2 এর সাথে। তাহলে পড়ে রইল কি, পড়ে রইল তাহলে আমি দেখতে পাচ্ছি দুজনেই ভাগে পড়ে আছে। তাহলে আমি একবারে ইকুয়েট করে দেবো কি, যে থ্রি এক্স এর স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি কি উভয় পক্ষে বর্গমূল করতে পারি? পারি। তাহলে থ্রি এক্স এর স্কোয়ারের যদি বর্গমূল করি তাহলে কি হবে, রুট থ্রি এক্স, এবং ওয়াই স্কোয়ারের যদি বর্গমূল হয় তাহলে কি আসবে, ওয়াই। এবার আমি দূরত্ব কত ধরেছিলাম, ওয়াই। তার মানে নির্ণেয় দূরত্বটা কত, নির্ণেয় দূরত্বটা হচ্ছে আমাদের রুট থ্রি এক্স। বোঝা গেল? প্রশ্ন কি কঠিন লাগলো? কিছুই না, আমাকে বলেছে দুটো বিন্দু আধানকে এক্স দূরত্বে রাখছি। তাহলে আমি কি করব, ধরে নিলাম যে দুটো বিন্দু আধান কিউ1 এবং কিউ2, আর তাদের মধ্যবর্তী দূরত্ব এক্স। তাহলে তখন ফর্মুলা কি হয়, এফ ইজ ইকুয়াল টু কে কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার। তাহলে আমি এফ এর মান কত বলে দিয়েছে, ছোট হাতের এফ, তাহলে আমি এখানে এফ বসিয়ে দিলাম, ইজ ইকুয়াল টু কে কিউ1 কিউ2 ডিভাইডেড বাই, আমি তো দূরত্বটাকে এক্স ধরেছিলাম, না আমাকে বলে দিয়েছিল যে এক্স, তাহলে কি এক্স স্কোয়ার। তাহলে এটা গেল এই অবধি। এবার আমাকে বলছে যে ওদের মধ্যেই দূরত্ব কত করলে, তাহলে আমি ধরে নেবো যে ওয়াই করে দিলাম, যেরকম আমরা অঙ্কতে করি না, যেটা জানি না সেটা এক্স। ধরি বাবার বয়স এক্স, ধরি ভাইয়ের বয়স এক্স, যেটা জানি না সেটাকে আমরা কিছু একটা ধরে নিই। তো অলরেডি তো এক্স ব্যবহার হয়ে গেছিল, তাই আমি কি ওয়াই ধরলাম। তাহলে ধরে নিই যে নির্ণেয় দূরত্ব ওয়াই। তাহলে এখন তাহলে কি হবে, আমাদের ফর্মুলা লেভেলে এফ ইজ ইকুয়াল টু কে কিউ1 কিউ2 ডিভাইডেড বাই ওয়াই এর স্কোয়ার হয়ে যাবে। এইবার আমি একটাই কাজ করব, যে আমাদের যে এফ, সেই এফটা কত বলছে, যে এফ বাই থ্রি হয়ে যাবে। তাহলে আমি এফ এর জায়গায় এফ বাই থ্রি বসিয়ে দেবো। কিন্তু আমি একটা জিনিস জানি, যে এই যে ছোট হাতের এফ, সেই ছোট হাতের এফ এর তো আমি একটা ভ্যালু এখানে পেয়ে গেছি। তাহলে আমি এই ভ্যালুটাকে এখানে বসিয়ে দেবো। বোঝা গেল? তাহলে এই ভ্যালুটাকে আমি এখানে বসিয়ে দিলাম, আর ভাগে এখানে 3 ছিল, 3 পড়ে রইল। এবার আমি দেখলাম বাকি সবাই কাটাকাটি হয়ে যাচ্ছে, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কি পড়ে শুধু পড়ে থাকছে এই জন ভাগে এবং এই জন ভাগে। তাহলে এই দুজন নিশ্চয়ই সমান সমান, তার মানে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু থ্রি এক্স স্কোয়ার। এবার ওয়াই স্কোয়ার থেকে যদি আমাকে ওয়াই এর মান বার করতে হয় তাহলে কি করতে হবে, বর্গমূল। তাহলে এর বর্গমূল করলে কি, এর বর্গমূল করতে হবে। তাহলে এক্স স্কোয়ারের বর্গমূল আসবে এক্স, এবং থ্রি এর বর্গমূল কত হবে, রুট থ্রি। ঠিক আছে, তাই জন্য আমাদের নির্ণেয় মানটা কত আসলো, রুট থ্রি এক্স। ঠিক আছে, নেক্সট প্রশ্নে যাওয়া যাক, যেটা আমাদের এই টপিকের লাস্ট প্রশ্ন। কি, আমাদের বিপরীতধর্মী দুটি আধানের মান স্থির রেখে তাদের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে তাদের মধ্যবর্তী স্থিরতারিতিক আকর্ষণ বল কিভাবে পরিবর্তিত হবে। বিশাল বড় প্রশ্ন, শুনেই আমি সব ভুলে গেলাম। তাহলে এক এক করে দেখি। বিপরীতধর্মী দুটো আধানের মান স্থির রাখছি, তার মানে আমি ধরে নেবো যে একটা আধানের মান হচ্ছে কিউ1 এবং আরেকটা আধানের মান হচ্ছে কিউ2। ঠিক আছে, তাদের দূরত্ব দ্বিগুণ করলে, তাহলে ধরে নিই যে আগে আমাদের দূরত্বটা ছিল আর, আর এখন দূরত্বটা কত হয়ে গেল, এখন দূরত্বটা বাড়িয়ে আমি দ্বিগুণ করছি, মানে 2x করে দিচ্ছি। আধানের মান কিন্তু আমি স্থির রাখছি, তার মানে কি এখানেও থাকলো কিউ1 এবং কিউ2, আধানের মান আমি স্থির রেখেছি। তাহলে যদি আমি দ্বিগুণ করি তাহলে তাদের মধ্যবর্তী স্থিরতারিতিক আকর্ষণ বল কিভাবে পরিবর্তিত হবে। তার মানে এখন আমাদের নতুন যে স্থিরতারিতিক আকর্ষণ বল সেটা কত হবে, তাই তো? তাহলে আগে আমার কত ছিল, আগে যদি আমি এখানে এফ এর মান বসাতে যাই তাহলে কি লিখতাম, যে কে কিউ1
কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে আমি এটাকে একটা বক্স করে রাখলাম। এটা কি আমাদের প্রাথমিক স্থিরতারিতিক আকর্ষণ বলের মান। এবার আমি বলছি যে আমাদের যে দূরত্ব সেই দূরত্বটাকে দ্বিগুণ করে দিয়েছি, তাহলে দ্বিগুণ দূরত্ব হলে কি হবে, আর এর জায়গায় 2r হয়ে যাবে। তাহলে আমাদের যে নতুন ফোর্স, তাহলে এখন আমি যে এফ নিউ লিখবো সেটা কি আসবে আমাদের, তাহলে এফ নিউ লিখতে গেলে নিউ মানে কি, এই যে নতুন যে আমাদের ফোর্সটা, তাহলে এখন এদের মধ্যে যে ক্রিয়াশীল ফোর্স যেটাকে আমরা এফ নিউ লিখতে পারি বা এফ ড্যাশ লিখতে পারি, তোমাদের ব্যাপার, সেটাকে আমি তাহলে কি ধরবো, কে কিউ ওয়ান কিউ টু রয়েছে, তাহলে কি হবে কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই তার দূরত্বের স্কোয়ার, কিন্তু দূরত্বটা কত, 2r, তাহলে কি লিখবো এখানে 2r এর স্কোয়ার। তাহলে কত আসছে এটা, কে কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই 4r এর স্কোয়ার, হচ্ছে না, 2r এর স্কোয়ার মানে কি 2 এর স্কোয়ার 4 আর r এর স্কোয়ার r স্কোয়ার। ঠিক আছে, কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে এইখানে যে এই পার্টটা আছে না, কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, এটা আমি কোথায় যেন দেখেছি। হ্যাঁ, এই তো এইখানটায় দেখেছি। তার মানে কি আমি এর জায়গায় এফ বসিয়ে দিতে পারি, কারণ ওই মানটার এই যে কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার তার মানেই তো এফ। তাহলে আমি কি করতে পারি, ওপরে এফ বসিয়ে দিতে পারি, আর এখানে চারটা তাহলে ভাগে পড়ে রয়েছে, তার মানে কি ভাগ 4। তার মানে আমাদের যে নতুন ফোর্স এফ নিউ সেটা কি এফ বাই 4 হয়ে গেল। তার মানে আগে যা বল ছিল সেই বলের 1/4 হয়ে গেল। তাহলে আমি অ্যান্সারটা কি দেবো, আমি অ্যান্সার দেবো বিপরীতধর্মী দুটি আধানের মান স্থির রেখে তাদের দূরত্ব দ্বিগুণ করলে তাদের মধ্যবর্তী স্থিরতারিতিক আকর্ষণ বল 1/4 হয়ে যায় বা 4 গুণ কমে যায়। তাহলে আমি উত্তরটা কি দেবো, উত্তর দেবো যে 4 গুণ কমে যাবে, 4 গুণ কমে যাবে, বা কি বলতে পারি, বা বলতে পারি যে 1/4 হয়ে যায়, 1/4 হয়ে যায়। বোঝা গেল? এটাকে আমি চাইলে ডাইরেক্টলিও করতে পারতাম। কি করে? আমাকে একটু বুদ্ধি লাগাতে হতো। যদি এটা এমসিকিউতে দিত তাহলে কি বলতাম, আমি জানি যে এফ ভ্যারিজ আস কিউ ওয়ান কিউ টু, আর কি জানি এফ ভ্যারিজ আস 1/r এর স্কোয়ার বা ডি এর স্কোয়ার, যারা যেটা দিয়ে পড়েছো। এবার আমাকে বলছে যে আমাদের দূরত্বটা হয়ে যাচ্ছে কি, দূরত্বটা হয়ে যাচ্ছে আমাদের দুগুণ, তাই তো? তাহলে দূরত্ব যদি আমাদের দুগুণ হয় তাহলে ফোর্স কিভাবে পাল্টায়, ফোর্স তো পাল্টায় 1/r স্কোয়ারের সাথে। তাহলে কি হবে, 1/2 এর স্কোয়ারের সাথে পাল্টাবে, তার মানে কি হবে 1/4 টাইমস হয়ে যাবে। এটুকুই ছিল আমাদের। যদি আমি এমসিকিউতে কখনো করি তাহলে আমি কখনোই এত লিখবো না, আমি তাহলে তাড়াতাড়ি করবো যে এফ ভ্যারিজেস কি আমাদের 1/r স্কোয়ার, তাহলে আমাদের আর বলছে দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে ফোর্স কি হবে, ফোর্স তো আমাদের 1/r স্কোয়ারের সাথে বৃদ্ধিপ্রাপ্ত হয়, তাহলে এখানে কি হবে, তাহলে 1/r স্কোয়ারের সাথে বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবার আরটা কত গুণ বৃদ্ধি পাচ্ছে, আরটা তো দুগুণ বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমি কি লিখবো যে 1/2 গুণ বৃদ্ধি পাচ্ছে, আর এর জায়গায় আমি 2 লিখলাম, তাহলে কি হবে 1/4 টাইমস বৃদ্ধি পাবে। তাহলে কি হবে, আমাদের ফোর্সটা 1/4 টাইমস হয়ে যাবে, মানে 1/4 হয়ে যাবে, বা 4 গুণ কমে যাবে, 1/4 আছে তো, তার মানে কি 4 গুণ কমে যাচ্ছে। তাহলে এটা মিটলো আমাদের ফার্স্ট টাইপ। এবার আমরা কি করব, সেকেন্ড টাইপ। এবার আমরা সেকেন্ড পার্টের ফর্মুলাগুলো দেখে নেবো। প্রথম ফর্মুলা কি আমাদের ওহমের সূত্র। ওহমের সূত্র আমাদের কি বলে, ওহমের সূত্র বলে আমাদের ভি ইজ ইকুয়াল টু আই আর। ভি মানে কি আমাদের বিভব প্রভেদ, আই মানে কি আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা, এবং আর মানে কি আমাদের রোধ। আমরা জানি যে যখন দুটো পয়েন্টের মধ্যে বিভব প্রভেদ বা বিভব পার্থক্য থাকে তখনই কিন্তু আমাদের কারেন্ট ফ্লো করে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। আচ্ছা, তারপরের ফর্মুলা কি, তারপরের ফর্মুলা হচ্ছে আমাদের আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। এখানে রো মানে কি, রো মানে হচ্ছে কিন্তু আমাদের রোধাঙ্ক, মানে রোধের যে অঙ্ক, মানে রোধের পরিমাণটা ক্যালকুলেট করে, ওটা একটা নির্দিষ্ট উপাদানের জন্য। এল মানে কি, এল মানে হচ্ছে আমাদের পরিবাহীর দৈর্ঘ্য, এবং এ মানে কি, এ মানে হচ্ছে আমাদের পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। বোঝা গেল? আচ্ছা, আই মানে কি, এরপরের ফর্মুলা আমি এগুলো বোঝাতে চাই। এরপরের ফর্মুলা আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে আমি বোঝাই যে আমাদের যদি আমি কখনো প্রবাহ মাত্রা বার করতে চাই তাহলে আমি কি করব, আমাদের তড়িৎচালক বিভব, তড়িৎচালক বল বা ইএমএফ ডিভাইডেড বাই মোট রোধ। তাহলে আমাদের একটা রোধ কি বাহ্যিক রোধ, একটা রোধ কি আমাদের অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ রোধ কি, যে আমাদের ব্যাটারির ভিতরে যে কেমিক্যালস গুলো থাকে সেগুলো যখন একটা ইলেকট্রনকে তার যাতায়াতের পথে বাধা দান করে, তাহলে সেটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ রোধ। তাহলে আমাদের রোধ দু প্রকারের, একটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল রোধ যেটা আমাদের বর্তনীতে থাকে, যেটাকে আমরা বাহ্যিক রোধ বলে থাকি বড় হাতের আর, এবং একটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ রোধ যেটা আমাদের ব্যাটারির অভ্যন্তরে থাকে। তাহলে কি আমাদের থাকে বলতে কি, থাকে মানে এটা একটা প্রপার্টি যেটা আমাদের তড়িৎকে যেতে বাধা দেয়। থাকে বলতে আমরা যে কখনো এরকম ভাবে রোধ দেখাই তার মানে যে রোধ এরকম দেখতে হয় সেরকম কিন্তু না, এটাকে আমরা প্রকাশ করি বর্তনীতে এরকম একটা সিম্বলের দ্বারা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইবার যদি আমি এটাকে ক্রস গুণ করি তাহলে কি আমি বলতে পারি যে ই ইজ ইকুয়াল টু আই এর সাথে আর প্লাস আর গুণ হয়ে যাবে। তাহলে আমি যদি এই গুণটাকে এবার করি তাহলে কি এটা এরকম আসবে, আই আর প্লাস আই আর। এইবার আমি কি জানি যে আমাদের ওহমের সূত্র অনুযায়ী ভি ইজ ইকুয়াল টু আই আর হয়, যেখানে এই আরটা কি আমাদের বাহ্যিক রোধ। তাহলে কি আমি বলতে পারি যে ভি বা ই ইজ ইকুয়াল টু আই আর এর জায়গায় ভি লিখলাম এবং এখানে পড়ে থাকলো কি আই আর। তাহলে কি আমি আর একটা ফর্মুলা পেয়ে গেলাম যে ই ইজ ইকুয়াল টু ভি প্লাস আই আর। এইবার এটা হচ্ছে আমাদের আমাদের কি বিভব প্রভেদ।
আর এটা হচ্ছে আমাদের তড়িৎচালক বল। তাহলে এই এক্সট্রা জিনিসটা কি? এই এক্সট্রা জিনিসটাকেই আমরা তখন বলি নষ্ট ভোল্ট। কি বলি? নষ্ট ভোল্ট। তার মানে আমাদের যে তড়িৎচালক বল তার যে এফেক্টিভ ভ্যালু সেটা আমাদের একটা অংশ কমে যায় আমাদের কোথায়? ব্যাটারির অভ্যন্তরে, যেটাকে আমরা বলি অভ্যন্তরীণ বিভবপাতন বা নষ্ট ভোল্ট। তাহলে এই যে আই আর, যদি কখনো আমাকে বলে নষ্ট ভোল্ট বার করতে, তাহলে আমি তখন কি বার করব? তখন আমি আই এবং আর গুণ করে সেই মানটাকে বলবো যে এইটা হচ্ছে আমাদের নষ্ট ভোল্টের মান। আচ্ছা, আমাদের যে এখানে তড়িৎচালক বলের একক কি? ভোল্ট। বিভব প্রভেদের একক কি? ভোল্ট। তাহলে তার সাথে যে যুক্ত হচ্ছে তাকেও আমি কি বলবো? যে এই নষ্ট ভোল্টের একক কি হবে? আমাদের ভোল্টে আসবে। তাহলে যদি কখনো বলে যে নষ্ট ভোল্ট 2, এককটা কি হবে? 2 ভোল্ট। ঠিক আছে? এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এটা একটা ফর্মুলা গেল। এবার আমি একটা জিনিস বোঝাবো, সেটা হচ্ছে আমাদের সিরিজ এবং প্যারালাল, মানে আমাদের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়। তাহলে প্রথমে কি আসছে? আমাদের শ্রেণী সমবায়। এই যে সমবায়, সমবায় কথাটার মানে কি? মানে আমার কাছে এই একটা রোধ রয়েছে, এটা ধরে নিলাম R1, তার সাথে আরেকটা রোধ আছে ধরে নিলাম R2, তার সাথে আরেকটা রোধ আছে ধরে নিলাম R3। তাহলে এই যে তিনটে রোধ, আমি চাইছি যে এই তিনটে রোধের পরিবর্তে আমি একটাই রোধ রাখবো, কিন্তু আমাদের এফেক্টিভ ভ্যালুটা সবসময় একই আসবে। মানে এই তিনটে রোধ একটা বর্তনীতে থাকলে যে কাজটা করতো, এই তিনটেকে হাঁটিয়ে আমি এমন কোন একটা রোধকে লাগাবো যাতে আমার একই পরিমাণ কাজটা সম্পন্ন হতে পারে। তাহলে সেই রকম রোধকে আমরা বলি তুল্য রোধ, অর্থাৎ এই রোধটা একা এই তিনজনের সমতুল্য। বোঝা গেল? তাহলে এই রোধ যখন শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশন, তখন কিভাবে আমরা পাই? আমি তখন বলতে পারি যে সিরিজ কম্বিনেশনে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সবসময় ডিরেক্ট যোগ করে পাওয়া যায়। তার মানে R1 প্লাস R2 প্লাস R3। এর প্রুফ রয়েছে, বাট এখন প্রুফ করানোর সময় নয়, তাই আমি প্রুফ করাচ্ছি না। তাহলে আমি কি ডিরেক্ট যোগ করলে সবসময় পাবো আমাদের তুল্য রোধ। আচ্ছা, তাহলে যদি আমার কাছে একটা প্রশ্ন আসে যে আমার কাছে একই মান সম্পন্ন n সংখ্যক রোধ রয়েছে, মানে 3টে থাকতে পারে, 4টে থাকতে পারে, 5টা থাকতে পারে, 10টা থাকতে পারে, তাহলে প্রত্যেকের মানটা সমান, মানে আর 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 আর, মানে ধরে নিলাম এটা 2 ওহম রোধ, এটাও 2 ওহম রোধ, এটাও 2 ওহম রোধ, এটাও 2 ওহম রোধ, তার মানে প্রত্যেকটাই কি আমাদের 2 ওহম রোধ। এবং এখানে যে কতগুলো রোধ রয়েছে সেইটার সংখ্যা হচ্ছে n, তার মানে n সংখ্যক রোধ আমার কাছে কিন্তু বর্তমান। তাহলে তাকে হাঁটিয়ে আমি কটা রেজিস্ট্যান্স, মানে সরি একটা রেজিস্ট্যান্স কিভাবে রাখবো যাতে এদের সমতুল্য এখানে পাওয়া যায়? তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আর ইকুইভ্যালেন্ট কত হয়? আমাদের n গুণ আর। কারণ স্বাভাবিক কথা ভাবো, ধরে নাও এখানে 2 ওহম রোধ, এখানে 2 ওহম রোধ রয়েছে, তাহলে এদের দুজনের সমান্তরাল সরি শ্রেণী সমবায়তে কত সমতুল্য রোধ পাবো? 2 যোগ 2 4, 3 জন থাকলে 2 যোগ 2 যোগ 2 তার মানে 6, 4 জন থাকলে 2 যোগ 2 যোগ 2 যোগ 2 তার মানে 8। তাহলে এরকম ভাবে আমি যদি n সংখ্যক করতে যাই তাহলে কি করতে হবে? n টাইমস r করতে হবে। তাহলে আমাকে যদি একই মান দিয়ে বলে যে n সংখ্যক রোধ রয়েছে তার সমতুল্য বার করতে, তাহলে আমি শ্রেণী সমবায়ে কি করব? n টাইমস r করে দেবো, মানে সংখ্যাটাকে তার এক একজনের মানের সাথে গুণ করে দেবো, তাহলেই আমি কি তার তুল্য রোধ পেয়ে যাবো। তাহলে আর ইকুইভ্যালেন্ট মানে কি? আর ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে আমাদের তুল্য রোধ। R1 R2 কি? এক একজনের মান, এবং যদি প্রত্যেকের মান সমান থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা তাকে আর ধরে নেব। তাহলে এটা গেল আমাদের শ্রেণী সমবায়। শ্রেণী সমবায়ে কি হয়? শ্রেণী সমবায়ে আমাদের থাকে হচ্ছে আই সেম থাকে কিন্তু ভি ডিফারেন্ট থাকে। আই মানে কি? তড়িৎ প্রবাহ মাত্রা। ভি মানে কি? আমাদের বিভব প্রভেদ। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে যাব আমাদের সমান্তরাল সমবায়। তাহলে আর একটা ব্ল্যাঙ্ক স্লাইড নেওয়া যাক। তাহলে এবার আমরা কি পড়বো? এবার আমরা পড়বো আমাদের সমান্তরাল সমবায় বা আমাদের প্যারালাল কম্বিনেশন। তাহলে প্যারালাল কম্বিনেশন কেমন হয়? ধরে নিলাম এই একটা রোধ R1, ধরে নিলাম এই আরেকটা রোধ আমাদের R2, ধরে নিলাম এই আরেকটা রোধ, সেটা কি? আমাদের R3। তাহলে এই যে তিনটে রোধ রয়েছে এটাকে ধরে নিলাম নিচে একটা ব্যাটারির সাথে আমরা কানেক্ট করেছি এইভাবে। ঠিক আছে? তাহলে আমাদের সমান্তরাল সমবায়ে কি হয়? এই যে আমাদের উচ্চ বিভব ব্যাটারির বড় দাগ আর নিম্ন বিভব মানে ছোট দাগ। তাহলে ব্যাটারির উচ্চ বিভব থেকে কারেন্ট বেরোলো, কারেন্ট গেল, এখানে আমাদের আই কারেন্ট প্রবেশ করছে। এইবার ও এখানটায় এসে, এটাকে জাংশন পয়েন্ট বলা হয়, ঠিক আছে, যেখানে সবাই মেলে। তাহলে এই জাংশন পয়েন্টে এসে দেখছে আমি R1 রোধের জন্য একটা আলাদা পথ, R2 রোধের জন্য একটা আলাদা পথ, R3 রোধের জন্য একটা আলাদা পথ। তাহলে এখানে যদি 100 অ্যাম্পিয়ার কারেন্ট এসে থাকে, 100 অ্যাম্পিয়ার কি কোনো একজনের মধ্যে দিয়ে যাবে? না, হয়তো এখান দিয়ে 10 অ্যাম্পিয়ার গেল, এখান দিয়ে 20 অ্যাম্পিয়ার গেল, এখানে 30 অ্যাম্পিয়ার গেল, এরকম ভাবে এটা কি ডিস্ট্রিবিউট হয়ে যাবে। আমি জানি যে 10 20 আর 30 যোগ করলে 100 হয় না, আমি জাস্ট বোঝাচ্ছি যে কারেন্টটা তাহলে নিশ্চয়ই ভাগ হয়ে যাবে। তার মানে এই তিনজনের মধ্যে দিয়ে কি একই পরিমাণ কারেন্ট গেল? না, তাহলে এর মধ্যে দিয়ে হয়তো কোনো I1 কারেন্ট গেল, এর মধ্যে দিয়ে কোনো হয়তো I2 কারেন্ট গেল, এর মধ্যে দিয়ে হয়তো কোনো I3 কারেন্ট গেল। তার মানে যখনই আমাদের I ডিফারেন্ট হবে, মানে আমাদের কারেন্টটা ডিফারেন্ট হবে, কিন্তু V সেম হবে। V মানে কি? বিভব প্রভেদ। তাহলে বিভব প্রভেদ কি? দুই প্রান্তের বিভব পার্থক্য। তাহলে এই প্রত্যেকটা রোধের দুই প্রান্ত তো এই দুই প্রান্ত, তাহলে এদের প্রত্যেকের বিভব পার্থক্য কি হবে? একটা নির্দিষ্ট V পরিমাণ হবে। তার মানে কি? প্রত্যেকের বিভব প্রভেদটা সেম কিন্তু আমাদের কারেন্টটা আলাদা। তাহলে যখন এরকম সমান্তরাল সমবায় পাবো, তাহলে এই তিনজনকে হাঁটিয়ে আমি এমন কোন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স রাখতে পারি
সেটার মান আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে। তখন আমি কি করব, তাদের অন্যোন্যকের যোগফল করব। কি করব? অন্যোন্যকের যোগফল। তার মানে আমি 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 প্লাস যদি আরো থাকে তাহলে সেরকম ভাবে করতে হবে। তাহলে আমি কি বোঝাতে পারলাম জিনিসটা? যে যদি আমাকে তুল্য রোধ বার করতে হয় তাহলে আমাকে অন্যোন্যকের যোগফল বার করতে হবে প্রত্যেকটা রোধের। ঠিক আছে? এইবার আমি বলছি আমার কাছে এত জটিল দেবে না, আমাকে কি দেবে? মাত্র দুটো রোধ দেবে। তাহলে আমার যদি এখন দুটো রোধ দেয় তখন কি হবে? ধরে নিলাম আমার কাছে এরকম R1 একটা রোধ দিচ্ছে আর একটা R2 আর একটা রোধ দিচ্ছে, যারা পরস্পর কি সমান্তরাল সমবায়ে রয়েছে। ধরে নিলাম এটা সমান্তরাল সমবায়ে রয়েছে। তাহলে এই দুটোর জায়গায় আমি R ইকুইভ্যালেন্ট কি করে আনবো? তাহলে তখন আমরা একটা শর্টকাট ফর্মুলা লাগাই, যে ফর্মুলাটা কি, আর ইকুইভ্যালেন্ট অর্থাৎ আমাদের দুটো রোধের গুণফল ডিভাইডেড বাই দুটো রোধের যোগফল। তাহলে আমি তখন কি করি? দুটো রোধের গুণফল করি, ডিভাইড করে দুটো রোধের যোগফল করি। কিরকম ভাবে? ধরে নিলাম যে আমার কাছে একটা রোধ আছে 2 ওহম, আর একটা রোধ আছে আমার কাছে 4 ওহম। ঠিক আছে? এবার আমাকে বলছে যে এই দুজনের জায়গায় আমি একটা রোধ কত রাখবো যাতে করে আমি এই দুজনের সমতুল্য কাজটা সম্পন্ন করতে পারি। তাহলে আমি কি বলবো? যে দুজনের গুণফল, তার মানে 2 গুণ 4, আর দুজনের যোগফল তার মানে 2 যোগ 4, তার মানে 2 গুণ 4 মানে আমাদের 8, আর 2 যোগ 4 মানে আমাদের 6, তার মানে আসছে কত? 4 ডিভাইডেড বাই 3, তার মানে 1.33 ওহম রোধ কিন্তু আমাদের সমতুল্য। তার মানে আমি একটা 2 ওহম আর একটা 4 ওহমের রোধেরকে যখন সমান্তরাল সমবায় পাবো, তার পরিবর্তে যদি আমরা একটা 1.33 ওহম রোধকে বসিয়ে দিই তাহলে কিন্তু একই কাজ হবে, অর্থাৎ একই বিভব প্রভেদে এই দুই ক্ষেত্রে একই প্রবাহ মাত্রা আমরা পাবো। বোঝা গেল কি তাহলে? আচ্ছা, এইবার আরেকটা লাস্ট প্রশ্ন কি? একই রকম প্রশ্ন, যেই প্রশ্নটা আমি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে করেছিলাম। ধরে নিই এমন একটা রেজিস্ট্যান্স রয়েছে যেখানে আমাদের একই মানের রোধ প্রত্যেকে রয়েছে। এগুলো প্রত্যেকে কি একই মানের রোধ। ধরে নিলাম প্রত্যেকটার মান 2 বা প্রত্যেকটার মান 4, তার মানে প্রত্যেকের মানটা কিন্তু সমান, এবং এরা n সংখ্যক রয়েছে, মানে একজন থাকতে পারে, দুজন থাকতে পারে, তিনজন থাকতে পারে, চারজন থাকতে পারে, পাঁচজন থাকতে পারে। তাহলে ওই সংখ্যাটা হচ্ছে n সংখ্যক। তাহলে এরকম n সংখ্যক সমান্তরাল সমবায়ের রোধের সমতুল্য রোধের মানটা কত হয়? তাহলে তখন কিন্তু হয় R ডিভাইডেড বাই n। তার মানে এক একজনের যা মান সেই মানটাকে আমি তাদের সংখ্যা দিয়ে ভাগ করে দেবো। কিছুই বুঝতে পারলাম না, আমি বুঝিয়ে বলছি। ধরে নিই যে আমার কাছে এরকম দুটো রোধ আছে, একটা হচ্ছে আমাদের 12 ওহম আর একটা হচ্ছে আমাদের 12 ওহম আর একটা হচ্ছে আমাদের 12 ওহম। আচ্ছা, এরা প্রত্যেকেই ধরে নিলাম যে আমাদের সমান্তরাল সমবায় রয়েছে। ঠিক আছে? আমি এরকম একটা সমান্তরাল সমবায় দিলাম। এবার বলছে যে এদের তুল্য রোধ বার করতে। আচ্ছা, এই যে তুল্য রোধটা, এখানে কি প্রত্যেকটা রোধের মান সমান? হ্যাঁ, এই যে 12 ওহম 12 ওহম 12 ওহম, তার মানে প্রত্যেকের মানটা কিন্তু একটা ফিক্সড মান, যে বা আর এর সমতুল্য। তাহলে আমি কি বলতে পারি যে প্রত্যেকের মান 12 ওহম, এবং কতজন আছে এরকম? একজন, দুজন, তিনজন। তাহলে আমি কি করব? 3 দিয়ে ভাগ করে দেবো। তাহলে উত্তরটা কত হবে? 4 ওহম। তার মানে এই তিনটে রোধের পরিবর্তে আমি একটা 4 ওহম রোধকে যদি বসিয়ে দিই তাহলেই কিন্তু একই কাজ করবে। বোঝা গেল? তাহলে এইগুলো কিন্তু ছিল আমাদের কনসেপ্ট। এবার কি করব? আমরা অঙ্কে চলে যাব। প্রথম প্রশ্ন আমাদেরকে কি বলছে? প্রথম প্রশ্ন বলছে যে 3 ওহম এবং 6 ওহম দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তাদের তুল্য রোধ কত হবে? তার মানে দুটো রোধ আছে, একটা রোধ কত? একটা রোধ হচ্ছে 3 ওহম আর একটা রোধ হচ্ছে 6 ওহম। এরা পরস্পর সমান্তরাল আছে। ছবি আঁকতে হবে না, আমি দেখাচ্ছি এমনি। তাহলে এরা পরস্পর কি সমান্তরালে রয়েছে। তাহলে সমান্তরালের তুল্য রোধ কি করে আসে? দুজন যখন থাকবে তখন দুজনের গুণফল ডিভাইডেড বাই দুজনের যোগফল। তাহলে 3 6 18 ডিভাইডেড বাই 3 আর 6 যোগ করলে 9, তার মানে 2, এবং আমাদের রোধের একক কি হয়? রোধের একক হয় ওহম। তাহলে অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে 2 ওহম। তাহলে অ্যান্সারটা কত হবে এখানে? 2 ওহমস। নেক্সট প্রশ্ন, 3 ওহম এবং 6 ওহম দুটি রোধের তুল্য রোধকে একটি 4 ওহম রোধের সঙ্গে শ্রেণী সমবায়ে রাখলে, তার মানে কি? তার মানে আমি একটা 3 ওহম আর একটা 6 ওহম রোধ নিলাম, তার যে তুল্য রোধটা আসবে তার সাথে আমি কি করছি? একটা 4 ওহম রোধকে শ্রেণীতে রাখছি। ঠিক আছে? তাহলে এই দুজনের 3 ওহম এবং 6 ওহম এদের তুল্য রোধ কত? আমি এক্ষুনি ক্যালকুলেট করলাম যে 2 ওহম। তার সাথে আমি কি একটা 4 ওহম রোধকে শ্রেণী সমবায়ে রেখেছি। এবার তাহলে সম্পূর্ণ বর্তনীর তুল্য রোধ কি হবে? তাহলে এখন তো এরা দুজন, এই 2 ওহম এবং 4 ওহম, এরা তো এখন শ্রেণী সমবায়ে আছে, এবং শ্রেণী সমবায়ের আমার যদি তুল্য রোধের কথা বলি তাহলে সেটা ডিরেক্টলি যোগ করতে হয়। তাহলে কি হবে? 2 ওহম তার সাথে 4 ওহম যুক্ত হবে, তার মানে ফাইনাল অ্যান্সারটা আমার আসবে 6 ওহম। তাহলে সম্পূর্ণ বর্তনীর তুল্য রোধ কত হবে? 6 ওহম। নেক্সট প্রশ্ন কি? নেক্সট প্রশ্ন বলছে তিনটি রোধ যথাক্রমে 5 ওহম 10 ওহম এবং 15 ওহম এদের কোন ধরনের সমবায়ে যুক্ত করলে তুল্য রোধের মান 5 ওহম অপেক্ষা কম হবে? আচ্ছা, এদের মধ্যে লোয়েস্ট ভ্যালু কত? 5, 10 এবং 15। তাদের থেকেও কম চাইছে, মানে 5 ওহমের থেকেও কম তুল্য রোধ চাইছি আমার, তাই তো?
তা একটা জিনিস সবসময় মনে রাখবে যে শ্রেণী সমবায়ে কি করি, আমরা ডিরেক্টলি যোগ করি, মানে 2 এর সাথে 3 যোগ করছি, 3 এর সাথে 5 যোগ করছি। তা কখনো কি এটা 2 এর থেকে ছোট হতে পারে? 2 এর সাথে 3 যোগ করে 5 যোগ করলে আমাদের আসবে 10। তাহলে এটা কি 2 এর থেকে ছোট হলো? হলো না। তাহলে ডিরেক্টলি যোগ করলে কখনোই আমাদের তাদের মধ্যে যে মানগুলো আছে সেই মানের অপেক্ষা কম মান পাওয়া সম্ভব না। তাহলে এটা একমাত্র কখন সম্ভব? যখন আমাদের সমান্তরাল সমবায় হবে। তার মানে আমি কোন ধরনের সমবায় যুক্ত করলে এরকম মান পেতে পারি, যেটা আমাদের কম হবে, সেটা কিন্তু আমাদের সবসময় সমান্তরাল সমবায় হবে। ঠিক আছে? এবার করেও দেখি না সমান্তরাল সমবায় কাদের কথা বলছে। সমান্তরাল সমবায়ে আমার একটা রোধ বলছে 5 ওহম, আর একটা রোধ আমাকে বলছে 10 ওহম, আর একটা রোধ আমাকে বলছে 15 ওহম। তাহলে আমি R1 R2 R3 এরকম ভাবে ধরে নিলাম। তাহলে এদের যখন তুল্য রোধ বার করবো আমি, তাহলে কি করে বার করবো? 3 জন আছে, তাহলে কি ওরকম গুণ করা যোগ করার ফর্মুলা লাগাতে পারবো না। তাহলে আমাকে আসল মেথডে যেতে হবে, যে আমাকে অন্যোন্যকের যোগফল লিখতে হবে। তাহলে কি করবো, আমি প্রত্যেকের অন্যোন্যকের যোগফল লিখে নিলাম। তাহলে কি হবে, 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এবার তাহলে 1/R1 মানে কত? 1/R1 মানে হচ্ছে 1/5, 1/R2 মানে হচ্ছে 1/10, 1/R3 মানে কি 1/15। তাহলে এদের এখন লসাগু বার করতে হবে। লসাগু কত হলো? 30। তাহলে 5 6 30, 6 একে 6, তাহলে আসবে 6। 10 3 30, 3 একে 3, 15 দুগুণে 30, তাহলে এখানে 2। এবার 6 আর 3 আর 2 এ 5, আর এদিকে 11, তাহলে কত হবে? 11/30। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের 1/R ইকুইভ্যালেন্ট। তাহলে 1/R ইকুইভ্যালেন্ট কত পাচ্ছি? 1/R ইকুইভ্যালেন্ট পাচ্ছি আমি 11/30। তাহলে R ইকুইভ্যালেন্ট বা তুল্য রোধের মানটা কত হবে? তাহলে R ইকুইভ্যালেন্টের মান আসবে 30 ডিভাইডেড বাই 11, যেটা অ্যাপ্রক্সিমেটলি আমাদের কত আসবে? 2 পয়েন্ট সামথিং আসবে, 3 এর থেকে একটু কম আসবে। তাহলে ওটা কিন্তু আমাদের 3 ওহমের থেকে কমই উত্তরটা আসবে। করে দেখবে 30 কে 11 দিয়ে ভাগ করে। ঠিক আছে? আমি আর এখন বসে বসে ভাগ করে সময় নষ্ট করছি না। তাহলে এতটা কি আমাদের তুল্য রোধ। তাহলে এটা আমাদের ফাইনাল তুল্য রোধ, যেটা আমাদের কি অ্যান্সার 30/11 ওহম। ঠিক আছে? আচ্ছা, তারপর আমাকে বলছে R1 ও R2 রোধ দুটিকে শ্রেণী ও সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তাদের তুল্যরোধ কত কত হবে। তার মানে শ্রেণী সমবায়ে একবার যুক্ত করতে বলছে, আর একবার বলছে সমান্তরাল সমবায়ে যুক্ত করতে। তাহলে শ্রেণী সমবায়ে, এটা তো একদম পাতি প্রশ্ন, শুধু ফর্মুলাটা জিজ্ঞাসা করে নিছে। তাহলে শ্রেণী সমবায়ে তুল্যরোধ কত হয়? শ্রেণী সমবায়ে তুল্যরোধ আমাদের ডিরেক্টলি যোগ করি, তাহলে কি হবে 1 R1 প্লাস R2। আর সমান্তরাল সমবায়ে কি হয় দুজনের জন্য? তাহলে সমান্তরাল সমবায়ের রোধটা হয় দুজনের গুণফল, তাহলে R1 R2 ডিভাইডেড বাই দুজনের যোগফল, তাহলে কি হবে R1 প্লাস R2। বোঝা গেল? তাহলে এটাই উত্তর। শ্রেণী সমবায়ের তুল্যরোধ R1 প্লাস R2, আর সমান্তরাল সমবায়ের তুল্যরোধ R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। যখনই দুটো রোধ থাকবে তাহলে তাদের গুণফল করব, আর ভাগে তাদের যোগফল দেবো। ঠিক আছে? তাহলে এটাই অ্যান্সার আমাদের। নেক্সট প্রশ্ন কি দেখে নেওয়া যাক। নেক্সট প্রশ্ন, এটা হচ্ছে আমাদের 17 দাগ, তাহলে 18 নম্বরে কি বলছে? একটি বৈদ্যুতিক কোষের অভ্যন্তরীণ রোধ মানে কি আমাদের স্মল আর এবং ইএমএফ মানে ই, এদের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। তাহলে আমি সম্পর্কটা প্রতিষ্ঠা করে দেখাই। আমরা জানি যে আই মানে তড়িৎ প্রবাহ মাত্রা, ডান দিকে সব লিখে দিতে হবে কিন্তু কোনটা কি। তাহলে আই হচ্ছে আমাদের ই ডিভাইডেড বাই মোট রোধ, অর্থাৎ আর প্লাস আর। আর কি আমাদের বড় হাতের আর বাহ্যিক রোধ, এবং ছোট হাতের আর কি অভ্যন্তরীণ রোধ, অর্থাৎ ব্যাটারির ভিতরে যে কেমিক্যালস গুলো আছে তারা তড়িৎ প্রবাহের কালে যে পরিমাণ বাধা সৃষ্টি করে সেটা। তাহলে আমি যদি এটাকে ক্রস গুণ করি, তাহলে কি আমাদের ই ইজ ইকুয়াল টু এই পুরো পার্টটা আই এর সাথে গুণ হবে। তাহলে কি হবে, এই পার্টটা আমাদের আই এর সাথে গুণ হয়ে গেল। এইবার আমি যদি এখান থেকে এই গুণটা করে দিই, তাহলে আই এর সাথে বড় হাতের আর একবার গুণ হবে, আবার আই এর সাথে ছোট হাতের আর একবার গুণ হলো। হলো? আচ্ছা, তাহলে এবার কি আমি বলতে পারি যে ই ইজ ইকুয়াল টু আই আর, আমরা কি একটা সূত্র জানি যে ভি ইজ ইকুয়াল টু আই আর। এটা কোন সূত্র? এটা হচ্ছে আমাদের ওহমের সূত্র। তাহলে ব্র্যাকেটে লিখবো যে ওহমের সূত্র থেকে পাই এটা সমান সমান, এটা সমান কি আই আর এর জায়গায় আমি ভি লিখে দিলাম, প্লাস কি এখানে আই আর। তাহলে আমার কি অভ্যন্তরীণ রোধের সাথে ইএমএফ ই তার সম্পর্কটা পেলাম। পেলাম। তাও যদি আমি চাই তাহলে আমি একটা কাজ করতে পারি, আমি তাহলে লিখতে পারি যে আই আর ইজ ইকুয়াল টু ই মাইনাস ভি। ঠিক আছে? এবার আমাকে বলছে অভ্যন্তরীণ রোধের সম্পর্ক বার করতে। তাহলে আর মানে কি হবে? তাহলে ই মাইনাস ভি ডিভাইডেড বাই আই। ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমাদের ফাইনাল সলিউশন আমি করতে পারি চাইলে, যদি আমি এদের মধ্যেই সম্পর্কটা বানাতে চাই। ঠিক আছে? তাছাড়া এমনি মোটামুটি এই অবধি করে দিলেই আমাকে নাম্বারটা দিয়ে দেবে, কোনো চিন্তা নেই। শুধু আমাকে সমস্ত কিছু লিখে দিতে হবে কিন্তু, যে আই হচ্ছে আমাদের প্রবাহ মাত্রা, স্মল আর হচ্ছে আমাদের অভ্যন্তরীণ রোধ, ক্যাপিটাল ভি হচ্ছে আমাদের প্রান্তীয় বিভব প্রভেদ, এবং বড় হাতের ই কি আমাদের তড়িৎচালক বল বা ইএমএফ। একটা কিন্তু প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তড়িৎচালক বল কি আদৌ বল? না, এটা কিন্তু এক প্রকারের কার্য। ঠিক আছে? আচ্ছা, তারপরের প্রশ্ন কি? ডিটেল এক্সপ্লেনেশন আমি এখন দিলাম না, যখন থিওরি ক্লাস নেবো তখন বলে দেবো। তারপর বলা হচ্ছে কোনো পরিবাহীর দুই প্রান্তে 10 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করা হচ্ছে। তার মানে আমাকে কি ভি দিয়েছে 10 ভোল্ট, করলে এত তড়িৎ প্রবাহিত হয়, তার মানে কি আই দিয়েছে 0.1 অ্যাম্পিয়ার। পরিবাহীর রোধ ও পরিবাহিতা নির্ণয় করো, তার মানে আমাকে রোধ নির্ণয় করতে বলছে। তাহলে রোধ কত?
সেটা আগে বার করি। তাহলে আমি জানি যে ভি ইজ ইকুয়াল টু আই আর। তাহলে ভি কত? ভি বলছে আমার কাছে 10। আই কত? আই বলছে 0.1 এবং আর আমাকে বার করতে হবে। তাহলে আর কত হবে? আর তাহলে 10 ডিভাইডেড বাই 0.1। তাহলে আমি যদি পয়েন্টটা তুলি তাহলে কি হবে? ভাগে 10। তাহলে ভাগে 10 থাকা মানে কি? উপরে 10 গুণ হয়ে যাবে। ভাগের ভাগে যদি 10 চলে আসে তাহলে কি হবে? ওইটা উপরে গিয়ে গুণ হয়ে যায়। তাহলে কি হবে? 10 গুণ 10, তার মানে কত আসছে আমাদের? 100 ওহম। তাহলে আমাদের যে রোধ, সেই রোধটা কত? রোধটা হচ্ছে আমাদের 100 ওহম। এবার আমাকে জিজ্ঞাসা করছে আমাদের পরিবাহিতা কত? পরিবাহিতা কত? আচ্ছা আমাকে একটা কথা বলো যে আমাদের রোধ মানে কি? রোধ মানে হচ্ছে কোনো একটা পরিবাহীর এমন ধর্ম যেটার জন্য আমাদের তড়িৎ প্রবাহকালে তড়িৎ প্রবাহটা যেতে বাধাপ্রাপ্ত হয়। মানে তড়িৎ প্রবাহকে আটকাচ্ছে যে ধর্ম। আর পরিবাহিতা মানে কি? তড়িৎ প্রবাহকে যেতে দিচ্ছে যে ধর্ম। তার মানে এরা একে অপরের অন্যোন্যক না? তার মানে পরিবাহিতা মানে কিছুই না, 1 ডিভাইডেড বাই আর। মানে রোধের অন্যোন্যক হচ্ছে পরিবাহিতা। আবার রোধাঙ্কের অন্যোন্যক কি হবে? পরিবাহিতাঙ্ক। পরিবাহিতার অন্যান্য রোধ, পরিবাহিতাঙ্কের অন্যান্য রোধাঙ্ক। বোঝা গেল? তাহলে আমি কি করবো? সিম্পলি আর মানে আমি তো বের করলাম 100, তাহলে কি হবে? 1/100, তার মানে কত হচ্ছে? 0.01। তাহলে পরিবাহিতার এককটা কি হয়? পরিবাহিতার একক হয় ওহম ইনভার্স বা সিমেন্স। তাহলে হয় আমি লিখবো 0.01 ওহম ইনভার্স, অথবা লিখবো 0.01 সিমেন্স। ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে দুটো অ্যান্সারই আমি পেয়ে গেলাম। নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন আমাকে বলছে R1 ও R2 রোধকে একই বিভব প্রভেদে আলাদাভাবে যুক্ত করে দেখা গেল যে R1 এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা R2 এর প্রবাহ মাত্রার 6 গুণ। তাহলে আমাকে দুটো ভাগ করতে হবে, তাহলে আমি দুটো ভাগ করে নেবো। একটা ভাগ এদিকে ভারতের, একটা ভাগ এদিকে পাকিস্তানের। কি করব? একটা ভাগ আমার R1 এর জন্য করব, এটা R1 এর টিম, এটা R2 এর টিম। এবার আমি এক এক করে লিখবো। বলছে R1 রোধ একই বিভব প্রভেদ, তাহলে বিভব প্রভেদ এখানে V1 টা আমাদের V, এখানে বিভব প্রভেদ আমাদের V2 টা V। ঠিক আছে? আচ্ছা, বলছে যে রোধ, আচ্ছা এখানে রোধটা কত? এখানে R1 হচ্ছে R1, এখানে R2 কি আমাদের R2। এই যে রোধ বলে দিয়েছে R1 R2। ঠিক আছে? আমি এদিকে ভারতের জন্য করছি, এদিকে পাকিস্তানের জন্য করছি। যখনই দেখবো দু রকম আছে তখন আমি ভাগ করে নেবো, পেজটাকে এরকম ভাঁজ করে নেবো, নিয়ে দুদিকে দুজনকে লিখবো। আচ্ছা আর কি বলছে? এবার বলছে আমাদের R1 এর মধ্যে দিয়ে যে প্রবাহ মাত্রা, সেইটা R2 এর প্রবাহ মাত্রার 6 গুণ। তার মানে আমি যদি প্রবাহ মাত্রা মানে I, তাহলে I2 যদি আমি I ধরি, তাহলে আমাদের I1 কত হবে? I1 হবে আমাদের 6I। কেন? কারণ আমাকে বলেই দিচ্ছে যে আমাদের R2 এর মধ্যে দিয়ে যে প্রবাহ মাত্রা, তার 6 গুণ হচ্ছে R1 এর প্রবাহ মাত্রা। তার মানে R2 এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা যদি আমি I ধরি, তাহলে R1 এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত ধরতে হবে? 6I, মানে আমাকে 6 গুণ ধরতে হবে। বোঝা গেল? তাহলে আমি যদি এখন ওহমের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে আমি কি ওহমের সূত্র অ্যাপ্লাই করে এটা বলতে পারি যে এখানে আমাদের V ইজ ইকুয়াল টু তো IR। তাহলে মানগুলো আমি যদি এখন বসাই, তাহলে এখানে V1 I1 R1, তাহলে কি বসাবো? V ইজ ইকুয়াল টু R1, আর এখানে কত আসছে? এখানে আসছে আমাদের 6I। তাই তো? এটা থেকে তাহলে আমি 1 নাম্বার ধরি বক্স করে দিয়ে। তাহলে এটাকে আমি ধরলাম 1 নাম্বার। আচ্ছা এখানে কি করি? এখানেও একই জিনিস, ওহমের সূত্র লাগাই। তাহলে লিখবো যে এখানেও ওহমের সূত্র প্রয়োগ করে পাই। কি লিখবো? V ইজ ইকুয়াল টু IR। I মানে কি? I মানে I দেওয়া আছে, এবং R মানে এখানে কত? R মানে এখানে R2। তাহলে এটাকেও আমি বক্স করে নিই। করে কি করবো? এটাকে 2 নাম্বার দিয়ে দিই। এইবার তাহলে আমার ভারত পাকিস্তানের বর্ডার হয়ে গেছে। এবার এদের তুলনা করব। কাদের তুলনা? বলছে আমাকে R1 এবং R2 এর অনুপাত বার করতে। তাহলে আমি R1 কে R2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমি এক কাজ করব, আমি 1/2 করব। আমি কি করব? 1/2 করব। ঠিক আছে? তাহলে 1/2 যদি আমি করি তাহলে কি পাবো? আমি বাঁদিকে কে আছে? বাঁদিকে আছে আমাদের V। ঠিক আছে? ইজ ইকুয়াল টু ডান দিকে কে আছে? R1 গুণ 6I। তাহলে কি লিখবো? R1 গুণ 6I। বোঝা গেল? এবার 1/2, তাহলে ভাগে কে আসবে? ভাগে আসবে দ্বিতীয় নম্বরটা। তাহলে দ্বিতীয় নম্বরে বাঁদিকে কে আছে? V আছে, তাহলে V লিখলাম। আর ডান দিকে কে আছে? I R2, তার মানে কি লিখবো? R2I বা I R2, একই জিনিস। এইবার আমি কি এখানে কোনো কাটাকাটি করতে পারি? আমি করতে পারি। আমি দেখছি এখান দিয়ে V আর V কাটা যাচ্ছে, এখান দিয়ে I এবং I কাটা যাচ্ছে। তাহলে আমি কি একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে R1 ভাগ R2 তো আমি পেয়ে যাচ্ছি। এই যে 6টা আছে এদিকে গুণে আছে, তাহলে এদিকে আসলে কি হবে? ভাগে চলে যাবে। আর এদিকে কিছু নেই মানে কি 1 রয়েছে। তার মানে আমি কি বলতে পারি যে R1 is to R2 সেটা 1 is to 6 এর সমান। তাহলে কি আমার যে নির্ণেয় উত্তর চাইছে যেটা, সেটা বলতে পারি যে নির্ণেয় অনুপাত R1 is to R2 is equal to 1 is to 6। বোঝা গেল তাহলে অঙ্কটা? তাহলে যখনই আমাদেরকে এরকম দেবে যে আগে এরকম ছিল পরে এরকম হয়েছে, বা এর জন্য এরকম ওর জন্য দ্বিগুণ 3 গুণ, তার মানে কি দুজনের কথা বলছে, তখন আমি ভারত পাকিস্তান বর্ডার করে নেবো। করে নিয়ে এদিকে একজনের জন্য লিখবো, ওদিকে একজনের জন্য লিখবো, আবার 1 নং 2 নং ধরে তাদেরকে ভাগ করে দেবো, তাহলে অনুপাত পেয়ে যাবো। বোঝা গেল? এরকম ভাবে প্রসেসের থ্রু আমরা যদি অঙ্কগুলোকে করি, তাহলে কিন্তু আমার মনে হবে সব রকম অঙ্কগুলোর মধ্যে একটা সিমিলারিটি আছে, যেটা আমাদেরকে অঙ্ক বুঝে প্রসিড করতে
সহজ করে তুলবে আমাদের জন্য। নেক্সট প্রশ্ন কি? নেক্সট প্রশ্ন আমার বলছে, বাইরে এত ঠান্ডা পড়েছে যে গলার অবস্থা খুব খারাপ। নেক্সট প্রশ্ন বলছে, একটি বৈদ্যুতিক বাতিকে 220 ভোল্ট মেইন্সের সঙ্গে যুক্ত করলে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ঘটে। তাহলে এটা কি দেওয়া আছে? এটা আমাকে ভি দেওয়া আছে কত? 220 ভোল্ট। এবং আই তখন কত? আই তখন হচ্ছে আমাদের 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে? ওই বাতিকে আমি যদি 110 ভোল্টে যুক্ত করি তাহলে তখন তড়িৎ প্রবাহ কত হবে? তার মানে আবার ভারত পাকিস্তান বর্ডার করতে হবে। দু রকম কেস আমাদের। তাহলে একটাই কিন্তু বর্তনী বলেছে, তাহলে ওই বর্তনীর রোধটা একই হবে না? তাহলে আমি প্রথমে বার করে নেবো যে ভি ইজ ইকুয়াল টু আই আর। তখন প্রথমে ভিটা কত? ভিটা হচ্ছে আমাদের 220 ভোল্ট। তখন আই কত পাওয়া যাচ্ছিল? 1 পাওয়া যাচ্ছিল, তাই তো? তাহলে আমাদের আর কত আসবে তখন? তাহলে আমাদের আর আসবে 220। তাহলে 220 ওহম কি আমাদের রোধ। এবার বলছে বাতিটা 110 আছে, তাহলে এখন যদি আমি ভি ইজ ইকুয়াল টু আই আর লাগাই তাহলে 110 ভোল্ট বলছে এবার। তাহলে 110, আই তো আমাকে বার করতে বলছে এখন তড়িৎ প্রবাহ, তাহলে আই আমার বেরোবে। এবং আর তো আমার একটা নির্দিষ্ট পরিবাহীর জন্য একই থাকবে, তাহলে আগেও 220 ওহম ছিল, তাহলে এখনো 220 ওহম থাকবে। তাহলে আমি এখানে কত বসাবো? 220 বসাবো। তাহলে এখন কত? 120, 110, আর এদিক দিয়ে 220 এদিকে ভাগে চলে আসবে, ইজ ইকুয়াল টু আই। তাহলে আই এর মান কত আসছে? এটা কাটলে ঠিক হাফ আসছে। তাহলে আই কত হচ্ছে? আই আসছে আমাদের 0.5। আই মানে কি? তড়িৎ প্রবাহ। তাহলে এককটা কি হবে? অ্যাম্পিয়ার। তাহলে নির্ণেয় প্রবাহ মাত্রা এখন কত হবে? এখন তাহলে আমাদের প্রবাহ মাত্রা হবে 0.5 অ্যাম্পিয়ার। বোঝা গেল? আচ্ছা, নেক্সট প্রশ্নে চলা যাক। নেক্সট প্রশ্ন আমাকে বলছে যে 5 ওহম অভ্যন্তরীণ রোধ, তার মানে ছোট হাতের আর হচ্ছে 5 ওহম, 2 ভোল্ট তড়িৎচালক বল, তার মানে কি বড় হাতের ই হচ্ছে আমাদের 2 ভোল্ট, একটি তড়িৎ কোষকে 15 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলো। কিছু বলে নেই মানে কি? এটা বড় হাতের আর। তাহলে বড় হাতের আর কত আমাদের? 15 ওহম। কোষের প্রান্তদ্বয়ের বিভব প্রভেদ, অর্থাৎ প্রান্তীয় বিভব প্রভেদ বা বিভব প্রভেদ, তাহলে সেটা কি আমাদের বড় হাতের ভি, সেটা কোয়েশ্চেন মার্ক। তাহলে আমি জানতাম যে আমাদের আই ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই মোট রোধ, অর্থাৎ আর প্লাস আর। এইবার আমি যদি এখান থেকে গুণটা করে দিই তাহলে কি আসবে? আই আর প্লাস আই আর ইজ ইকুয়াল টু ই। এবার আমি জানি যে এখান থেকে এই যে আই আর সেটা কি আমাদের ওহমের সূত্র থেকে ভি পাওয়া যায়। আমি অলরেডি ডিরাইভ করে দেখিয়েছি, তাও একবার ডিরাইভ করে দেখালাম যাতে আর কি আবারও আমাদের মাথায় গেঁথে যায় এটা। তাহলে ডাইরেক্টলি কিন্তু এই ফর্মুলাটা আমরা মনে রাখবো। এইবার তাহলে আমি শুধু মানগুলো বসাবো, উত্তরগুলো ক্যালকুলেট করে নেবো। তাহলে ভি মানে কত? ভি মানে আমাকে বার করতে হবে, তাহলে ভি থাকলো, প্লাস আই মানে কত? আই মানে, আচ্ছা আই আমাকে দেয়নি, তাহলে আই বার করতে হবে। তাহলে আমি আই কি করে বার করব? তাহলে আই, আচ্ছা তাহলে আমাকে এই ফর্মুলাটা কিন্তু কাজে লাগতোই। তাহলে আমি কি করব? এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটাকে কাজে লাগাবো, সেখান থেকে আগে আইটা বার করে নেবো। তাহলে আমি কি করব? আমার প্রথম কাজ হবে আই ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই আর প্লাস আর। এই যে করতে গিয়ে আমি ঠোকর খেলাম, তাহলে বুঝতে পারলাম যে আমার আই বার করতে হবে। এরকম ভাবেই কিন্তু আমাকে অঙ্কগুলো করতে হবে। তাহলে ইজ ইকুয়াল টু ই মানে কত? ই মানে আমাকে বলছে 2 ডিভাইডেড বাই আর মানে এখানে কত? আর হচ্ছে আমাদের কাছে 5, এবং স্মল, সরি, আর মানে হচ্ছে আমাদের কাছে 15, এবং স্মল আর মানে হচ্ছে আমাদের কাছে 5। তার মানে কত আসছে? এটা 2 ডিভাইডেড বাই 20। তার মানে কত আসছে? 2 ডিভাইডেড 20 মানে 1/10, আর 1/10 মানে কত? 0.1। আই মানে কি? আমাদের তড়িৎ প্রবাহ, তার মানে কি হবে? 0.1 অ্যাম্পিয়ার। তাহলে যদি আমাকে তড়িৎ প্রবাহ জিজ্ঞাসা করতো তাহলেও কি আমি বলতে পারতাম? হ্যাঁ, তাহলে আমি বলতাম যে তখন 0.1 অ্যাম্পিয়ার। এবার এই যে আমি আই এর মানটা পেলাম সেটাকে এখানে কাজে লাগাবো। তাহলে কি লিখবো? 0.1 গুণ ছোট হাতের আর মানে কি আমাদের 5 ইজ ইকুয়াল টু বড় হাতের ই মানে কত? আমাদের এখানে 2। ঠিক আছে? তাহলে এখান থেকে কত আসছে? ভি প্লাস 0.1 গুণ 5, তার মানে কত আসবে? 0.5 ইজ ইকুয়াল টু 2। তার মানে ভি কত আসবে? 2, তার থেকে বিয়োগ আসবে, এদিকে যোগ আছে তাহলে ওদিকে গেলে কি হবে? বিয়োগ হবে। 2 বিয়োগ 0.5, তার মানে কত আসছে আমাদের? 1.5। ভি মানে কি? ভি মানে হচ্ছে আমাদের বিভব প্রভেদ। তাহলে বিভব প্রভেদের একক কি হয়? বিভব প্রভেদের একক হবে আমাদের ভোল্ট। তাহলে উত্তরটা আমি কিসে রিপোর্ট করব? উত্তরটা আমি রিপোর্ট করব ভোল্টে। তাহলে আমি কি লিখবো? যে 1.5 ভোল্ট হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? তাহলে নির্ণেয় প্রান্তীয় বিভব প্রভেদ কত? 1.5 ভোল্ট। ঠিক আছে? নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট প্রশ্ন আমাদেরকে বলছে 2 ওহম, 3 ওহম, 4 ওহম রোধযুক্ত 3টি পরিবাহীতে কোন সমবায়ে যুক্ত করলে, মানে শ্রেণী না সমান্তরাল জিজ্ঞাসা করছে, প্রতিটির মধ্যে দিয়ে একই মাত্রার তড়িৎ প্রবাহিত হবে। তার মানে কি বলছে? যে একই তড়িৎ প্রবাহ, তার মানে কি সেম? তার মানে আমাদের আই সেম। এবং আই সেম কোথায় হয় আমি বলেছিলাম? আই সেম হয় আমাদের শ্রেণী সমবায়ে। তার মানে এদেরকে কোথায় রাখতে হবে? এদেরকে রাখতে হবে আমাদের শ্রেণী সমবায়ে। ঠিক আছে? এবার বলছে বর্তনীটির তুল্য রোধ কত? তাহলে শ্রেণী সমবায়ে কে কে রয়েছে? শ্রেণী সমবায়ে আমাদেরকে R1 বলছে 2 ওহম, R2 বলছে আমাদেরকে 3 ওহম, এবং R3 বলছে আমাদের কাছে 4 ওহম। বলছে তুল্য রোধ কত? তাহলে তুল্য রোধ শ্রেণী সমবায়ে কি করে বের করি? আমরা ডিরেক্টলি যোগ করি। তাহলে কি করব? 2 এর সাথে 3 যোগ করব, 3 এর সাথে 4 যোগ করব। তাহলে এত ওহম কি আমাদের তুল্য রোধ। তাহলে 2, 3
5 আর 4 কত 9, তাহলে কি হবে 9 ওহম আমাদের তুল্য রোধ অ্যান্সার। বোঝা গেল? তাহলে প্রথম অ্যান্সার কি, যে শ্রেণী সমবায়, দ্বিতীয় অ্যান্সার কি, যে 9 ওহম। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট প্রশ্ন আমাদেরকে কি বলছে যে 3 ওহম, 4 ওহম, 5 ওহম রোধ বিশিষ্ট তিনটি পরিবাহীকে একটি কোষের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে কোন রোধের মধ্যে দিয়ে সর্বোচ্চ এবং কোন রোধের মধ্যে দিয়ে সর্বনিম্ন তড়িৎ প্রবাহিত হবে? খুব ভালো প্রশ্ন। আচ্ছা, আমাদের সমান্তরাল সমবায়ে কি সেম থাকে? সমান্তরাল সমবায়ে আমাদের ভি সেম থাকে, তাই তো? তাহলে এখন বলছে আমার কাছে তিনটে রোধ আছে, একটা রোধ হচ্ছে 4 ওহম, একটা রোধ হচ্ছে আমাদের কাছে 5 ওহম, একটা রোধ হচ্ছে আমাদের কাছে 3 ওহম, 4 ওহম, 5 ওহম। ঠিক আছে? এইবার আমাকে বলছে কোন রোধের মধ্যে দিয়ে সর্বোচ্চ এবং কোন রোধের মধ্যে দিয়ে সর্বনিম্ন তড়িৎ প্রবাহিত হবে, মানে আই প্রবাহিত হবে বলছে। প্রথমে দুটো কথা আমি বলতে চাই। প্রথমত, এটা তো আমরা মানে বাংলা যাদের ভালো আছে বা যাদের একটু বুঝে পড়েছে কনসেপচুয়ালি, তারা এমনিই পারবে। কি আমরা বলছি যে আমাদের এই যে কথাটা রোধ, রোধ মানে কি রেজিস্ট্যান্স, মানে কি বাধা দেয়। কাকে বাধা দেয়? তড়িৎকে। তাহলে যার রোধ বেশি হবে সে কম তড়িৎ যেতে দেবে। তার মানে কি? তার মানে এ হচ্ছে সর্বোচ্চ রোধ, সর্বোচ্চ রোধ। তাহলে সর্বোচ্চ রোধ মানে কি সব থেকে বেশি বাধা দেবে। তার মানে কি সর্বনিম্ন তড়িৎ প্রবাহ। তাহলে কি হবে? এটা সর্বনিম্ন তড়িৎ প্রবাহ। ব্যাস, একদম বাংলা থেকেই উত্তর পেয়ে যাবো। সর্বোচ্চ রোধ মানে কি 3, 4, 5, তাহলে সব থেকে বড় রোধ এটা। তাহলে সর্বোচ্চ রোধ, সর্বোচ্চ রোধ মানে কি সব থেকে বেশি বাধা দেবে। তার মানে কি সব থেকে কম কারেন্ট যাবে। তাহলে কি হবে? এটা সর্বনিম্ন তড়িৎ প্রবাহ। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন রোধ, সব থেকে ছোট রোধ তো। তাহলে সর্বনিম্ন রোধ তার মানে কি সব থেকে কম বাধা দিতে পারছে। তাহলে কম বাধা দিলে কি হবে? বেশি কারেন্ট যাবে। তাহলে এখানে কি হবে? এখানে যাবে আমাদের সর্বোচ্চ তড়িৎ প্রবাহ। তাহলে এটা কিন্তু আমরা এরকম একদম পুরো বাংলা থেকেই পেয়ে গেলাম উত্তরটা, সায়েন্সে বোঝা লাগতো না। এবার যদি আমি সায়েন্স বুঝতে চাই তাহলে আমি কি বলবো? তাহলে আমি বলবো যে আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিই, নিয়ে আমি এবার তাহলে গাণিতিক ভাবে প্রকাশ করবো এটাকে, আর কিছুই না। মানে সায়েন্সের লোকরা একটু জটিল করে দেয় সোজা জিনিসটাকেও। তাহলে আমি কি করবো? যে ভি ইজ ইকুয়াল টু আই আর, তার সমান্তরাল সমবায়ে কি সেম থাকে? সমান্তরাল সমবায়ে আমাদের ভি সেম থাকে। ঠিক আছে? এইবার আমি যদি এদেরকে কম্পেয়ার করতে চাই তাহলে আমি এক কাজ করবো, আইটাকে এদিকে পাঠিয়ে দেবো এবং এদিকে থাকলো আমাদের আর। কেন? কারণ যখন আমি কম্পেয়ার করতে যাই তখন কিন্তু যাদের মধ্যে কম্পেয়ার করছি, কাদের মধ্যে কম্পেয়ার করব? আমাকে বলছে কোন রোধের মধ্যে দিয়ে, তাহলে রোধকে কম্পেয়ার করতে হবে এবং বলছে সর্বোচ্চ বা সর্বনিম্ন তড়িৎ প্রবাহ পাবো। তার মানে তড়িৎ প্রবাহ এবং রোধের মধ্যে কম্পারিজন করতে হবে। যাদের মধ্যে কম্পারিজন করতে হয় তাদেরকে কিন্তু সমান চিহ্নের একে অপরের বিপরীতে রাখতে হয়। এমন না যে একই দিকে রেখে দিলাম, যেমন আই আর আর একই দিকে রাখলে হবে না, সমান চিহ্নের বিপরীত দিকে রাখতে হবে। এইবার সমান চিহ্নের এদিকে আমি আই কে কি ভাগে দেখতে পাচ্ছি? হ্যাঁ। আর কে কি গুণে দেখতে পাচ্ছি? আর কি কারোর ভাগে আছে? না, গুণে আছে। আর এর তলায় কিছু নেই মানে এক রয়েছে। তাহলে আর গুণে আই ভাগে, তার মানে এরা কি একে অপরের ব্যস্তানুপাতিক। তার মানে আই ভ্যারিজ অ্যাজ 1/r, মানে আর যখন বৃদ্ধি পাবে তখন আই কমবে। স্বাভাবিক জিনিস, রোধ যখন বাড়বে তখন বেশি বাধা দেবে, তাহলে কি কম কারেন্ট পাবো। আর আর যখন কমবে মানে কম রোধ, তার মানে কম বাধা দেবে, তখন তাহলে কি আমাদের আই বেশি পাবো। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের গাণিতিক এক্সপ্লানেশন। এবার গাণিতিক এক্সপ্লানেশনটাকে খাটিয়ে আমি একই কথা বলতাম যে আমাদের 5 ওহম রোধ সব থেকে বেশি, তাহলে কি হবে? আমাদের সর্বনিম্ন তড়িৎ প্রবাহ পাবো। এবং 3 ওহম রোধ আমাদের সব থেকে কম, তাহলে কি সব থেকে বেশি তড়িৎ প্রবাহ পাবো। বোঝা গেল? আমি আগে বাংলা দিয়ে এক্সপ্লেন করলাম, তারপর সায়েন্স দিয়ে এক্সপ্লেন করলাম। বোঝা গেল? এইবার আমরা একটা স্পেশাল জিনিস বুঝবো। কি জিনিস? আমরা ধরছি যে আমাদের কাছে একটা পরিবাহী রয়েছে। পরিবাহী মানে কি? যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হতে পারে, কারেন্ট যেতে পারে। সেই পরিবাহীটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা কি তার প্রস্থচ্ছেদ? এই যে এটা একটা প্রস্থচ্ছেদ, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কি এ এবং তার দৈর্ঘ্যটা হচ্ছে এল। এবার আমার মাথায় কিছু একটা জাগলো, আমি কি করলাম? ওকে টেনে লম্বা করলাম। টেনে লম্বা করে আমি ওকে এন গুণ লম্বা করলাম। মানে আগে ধরলাম 10 সেন্টিমিটার ছিল, এখন আমি ওকে 20 সেন্টিমিটার করলাম। তার মানে কি দ্বিগুণ হয়ে গেল। তাহলে ওই যে সংখ্যাটা যে দ্বিগুণ হলো মানে 2 গুণ হলো, তাহলে ওই সংখ্যাটাকে আমরা এন বলছি। ওটা 3 গুণ হতে পারতো, ওটা 4 গুণ হতে পারতো। তাহলে কত গুণ করবো সেটা তো আমি জানি না, আমার গায়ের জোরের উপর ডিপেন্ড করছে। তাহলে সেই সংখ্যাটাকে আমি একটা এন দিয়ে প্রকাশ করলাম যে এন গুণ বৃদ্ধি করেছি। তাহলে আগে এল ছিল, এখন কি করেছি? এন এল করলাম। তার মানে কি এন গুণ বৃদ্ধি করেছি। তাহলে যখনই আমি কখনো আমাদের একটা তারকে ধরে টানলাম, তুমি টেনে দেখো, তাহলে কি হবে? তারটা অটোমেটিকলি আগে মোটা ছিল, এখন পাতলা হয়ে যাবে না? তাহলে তখন কি হয়? আয়তনটা যেহেতু ফিক্স থাকতে হবে আমাদেরকে, তাহলে আগে যদি ক্ষেত্রফলটা এ থাকে তাহলে ক্ষেত্রফলটা কিন্তু আমাদের এন ভাগ কমে যাবে। যেই আমার দৈর্ঘ্য এন গুণ বেড়ে গেল, সঙ্গে সঙ্গে কিন্তু আমার ক্ষেত্রফলটা এন গুণ কমে যাবে, যাতে ওভারঅল গিয়ে আমার আয়তনটা ফিক্স থাকে। বোঝা গেল? তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আগে যদি আমাদের রোধটা আর হয়ে থাকে তাহলে এখন কি রোধটা পরিবর্তন হবে? উত্তর হচ্ছে হ্যাঁ, হবে। তখন তাহলে আমাদের রোধ কত হবে? আমাদের রোধটা কিন্তু তখন হয়ে যাবে এন স্কোয়ার আর। তার মানে কি? আমি যদি একটা দৈর্ঘ্যকে, আমাদের ইলংগেশনের কেস,
ইলংগেশনের কেস যখন আমি করব, তখন যখনই আমাদের দৈর্ঘ্য বাড়বে n গুণ, দৈর্ঘ্য আমার বেড়ে গেল কত n গুণ, তাহলে আমাদের রোধটাও বেড়ে যাবে, কিন্তু সেটা কত গুণ বাড়বে, সেটা বাড়বে আমাদের n স্কোয়ার গুণ। মানে মানে আমাদের দৈর্ঘ্য যদি দুগুণ বাড়ে তাহলে রোধ কত বাড়বে, 2 এর স্কোয়ার মানে 4 গুণ বাড়বে। দৈর্ঘ্য যদি 3 গুণ বাড়ে তার মানে রোধ কত বাড়বে, 3 এর স্কোয়ার মানে 9 গুণ বেড়ে যাবে। দৈর্ঘ্য যদি 4 গুণ বেড়ে যায় তাহলে কি হবে, আমাদের রোধটা 4 এর স্কোয়ার মানে 16 গুণ বেড়ে যাবে আমাদের রোধ। বোঝা গেল? তাহলে এইটা আমাদেরকে যদি এখন গাণিতিকভাবে প্রকাশ করতে বলে যে আমাদেরকে করে দেখাবো, তো করে দেখাবো কি আছে, আমাকে বললেই আমি করে দেখাবো। তাহলে আমরা একটা জিনিস জানি যে ধরে নিই যে এটা একটা লোহার পরিবাহী, তাহলে লোহাটা তো তার উপাদানটা তো ফিক্সড, তাহলে যখন আমি টেনে লম্বা করলাম তখন তো লোহাটা তামা হয়ে গেল না, লোহাটা লোহাই আছে। তার মানে তার যে পরিবাহিতাঙ্ক সেটা ডিপেন্ড করে তার উপাদানের উপর, মানে কি দিয়ে তৈরি, তাহলে সেটা তো একই থাকলো। তাহলে আগেও যদি রো থাকে তাহলে এখনো রো আছে, তাহলে আমাদের রোধাঙ্কটা কিন্তু ফিক্স। আগেও যদি আমাদের রো থেকে থাকতো তাহলে এখনো কিন্তু আমাদের রো রয়েছে। পাল্টে গেছে কি, যেই দৈর্ঘ্যটা আমি n গুণ লম্বা করেছি তাহলে ক্ষেত্রফলটা অটোমেটিক্যালি আমাদের n গুণ কমে গেছে। এইটুকুই আমাদের কিন্তু পার্থক্য ঘটলো। তাহলে আমি যদি আগে রোধটাকে লিখতে যাই, তাহলে রোধের ফর্মুলা কি হয়, রো এল বাই এ, এটা আমাদের আগে ফর্মুলা ছিল। এখন ফর্মুলাটা কি, এখন ফর্মুলাটা হয়ে যাবে তাহলে রো, রো তো একই আছে, কিন্তু ওপরে কি আমাদের লেন্থ, আমাদের দৈর্ঘ্যটা লিখতে হয়, দৈর্ঘ্য কত হয়ে গেছে, এন এল হয়ে গেছে। এবং নিচে কি লিখতে হয়, ক্ষেত্রফল লিখতে হয়, ক্ষেত্রফল কত হয়েছে, ক্ষেত্রফল হয়ে গেছে এ বাই এন। এবার আমরা একটা কথা কি জানি যে আমাদের যে এন এল রয়েছে, এ ডিভাইডেড বাই এন, তাহলে ভাগের ভাগে এন রয়েছে, তাহলে ওটা কি হবে, ওপরে গিয়ে গুণ হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে গেল, এটা তাহলে এন আর এন গুণ হয়ে এন স্কোয়ার, আর এখানে রো এল বাই এ পাচ্ছি কি, পাচ্ছি। এবার আমি একটা কথা বলছি যে এই যে রো এল বাই এ, এটা কি কোথাও চেনা চেনা লাগছে, হ্যাঁ এই যে আমি দেখছি চেনা চেনা রয়েছে। তাহলে আমাদের যে এই নতুন রোধ, এটাকে যদি আমি আর ড্যাশ বলি, তাহলে এই আর ড্যাশটাকে কি আমি বলতে পারি যে এন স্কোয়ার, তার সাথে এই রো এল বাই এ হচ্ছে আমাদের আর, তার মানে কি হয়ে গেল, এটা আমাদের এন স্কোয়ার আর। তার মানে নতুন রোধ কি হলো, আমাদের এন গুণ দৈর্ঘ্য বৃদ্ধির জন্য এন স্কোয়ার গুণ বেড়ে গেল। আর এটা কি আমি গাণিতিকভাবে প্রমাণ করতে পারলাম, হ্যাঁ পারলাম। বোঝা গেল? তাহলে এইবার আমরা করব আমাদের লেভেল আপ কোশ্চেন্স, যেখানে আমরা এই কনসেপ্টটাকে দিয়ে কিন্তু শুরু করব। তাহলে প্রথম প্রশ্ন আমাদের কি বলছে যে একটি ধাতব তারের রোধ আর হলে তারটি কেটে যদি আমি n গুণ করি তাহলে নতুন রোধ কত হবে। প্রমাণটা আমি অলরেডি করে দেখিয়েছি। আমি কি করব, আমি উত্তরটা লিখবো। উত্তরটা কি হবে, আমাদের নতুন রোধ n স্কোয়ার আর। ঠিক আছে? আচ্ছা, এবার আমি লিখে লিখে দেখাচ্ছি যে আমি পরীক্ষার হলে যদি এটাকে আমাকে 3 নাম্বার দেয় আমি লিখে কি করব। তাহলে আমাদের প্রাথমিক দৈর্ঘ্য ধরবো। তাহলে প্রাথমিক দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য কি, তাহলে আমাদের L1, সেটা তাহলে কত, সেটা আমি ধরে নিই যে L। ঠিক আছে? এবার আমি কি বলছি যে তারটাকে আমি টেনে n গুণ করেছি, তাহলে আমাদের অন্তিম দৈর্ঘ্য কত হবে, তাহলে আমাদের অন্তিম দৈর্ঘ্য সেটা ধরে নিই L2, সেটা তাহলে কত হয়ে যাবে, n গুণ বৃদ্ধি পেয়ে NL হয়ে যাবে। আচ্ছা, যখনই আমাদের প্রাথমিক দৈর্ঘ্য L ছিল সেটা NL হয়ে গেছে, তাহলে আমি যদি প্রাথমিক ক্ষেত্রফল ধরে থাকি A, প্রাথমিক ক্ষেত্রফল ধরে নিই A1, সেটাকে A ধরলাম, তাহলে আমাদের অন্তিম ক্ষেত্রফল কি হবে, তাহলে অন্তিম ক্ষেত্রফল যেটা A2, সেটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে, যে A ডিভাইডেড বাই N। ব্র্যাকেটে লিখে দেবো যেহেতু আয়তন ধ্রুবক, কি বলবো, যে আমাদের আয়তনটা ধ্রুবক। আমরা অঙ্কে করি না যে একটা জিনিসকে গড়িয়ে অন্য একটা জিনিস তৈরি করছি, তখন আমরা কি যুক্তি দিই, আমরা যুক্তি দিই যে আমাদের আয়তন এবং ভরটা ফিক্স, তাই জন্যই কিন্তু আমরা তখন একজনের সাথে আরেকজনের আয়তন সমান করি, করে নানা রকম কারুকার্য করে আমাদের অঙ্কটা সলভ করি। ঠিক আছে? তাহলে এখানেও কিন্তু সেরকম বলবো যে আয়তন যেহেতু ধ্রুবক তাই আমাদের ক্ষেত্রফলটা আমাদের n ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে? এইবার আমরা কি বলবো, এবার আমরা বলবো যেহেতু আমাদের পদার্থ সেম, কি বলবো, যেহেতু পদার্থ একই, যেহেতু পদার্থ উপাদান একই, ঠিক আছে, আমাদের উপাদানটা কি একই, তাই রোধাঙ্ক আমাদের একটাই হবে। তাহলে রোধাঙ্ক কত, রোধাঙ্ক ধরে নিই রো। তাহলে আমাদের প্রথমে প্রাথমিক রোধ লিখে নিচ্ছে, আর এখানে জায়গা হবে না নাহলে, তাহলে প্রাথমিক রোধ ব্র্যাকেটে R1, সেটা তাহলে কি হবে, রো L1 বাই A1। তাহলে এবার মানটা বসাই, তাহলে R1 কত হচ্ছে, R1 হচ্ছে রো, L1 মানে কত L, এবং A1 মানে কি A। তাহলে এটাকে আমি কি করব, 1 নম্বর ধরে নেবো। তাহলে এটাকে কি করব, 1 নম্বর ধরবো। ঠিক আছে? আমি এখানে এরকম হাইলাইট করে দিলাম, তাহলে এটাকে 1 নম্বর ধরে নিচ্ছি। ঠিক আছে? এইবার আমি কি করব, এবার আমি আমাদের ডান দিকে তাকাবো। ডান দিকে তাহলে আমি এবার কি করব, নতুন রোধটা লিখবো। তাহলে আমি ধরে নিচ্ছি R2, তাহলে R2 কি হবে, রো L2 বাই A2। তাহলে আমি এবার মানটা বসাবো, তাহলে আমাদের যে নতুন রোধ R2 সেখানে কি হবে, L2 মানে কত, L2 মানে হচ্ছে আমাদের NL, এবং A2 মানে কত, A2 মানে হচ্ছে A বাই N। ঠিক আছে? তাহলে সলভ করলে কত হচ্ছে, যে R2 ইজ ইকুয়াল টু এই n টা উপরে গুণ হয়ে কত হচ্ছে, n এর স্কোয়ার, আর পরে রয়েছে কি এখানে রো L বাই A।
তাহলে আমি আবার সেই একই কথা বলবো যে এখান দিয়ে এই রো এল বাই এটা আমার চেনা চেনা লাগছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি, তাহলে তার জায়গায় কি আমি এর যে মানটা কি, মানটা হচ্ছে আমাদের R1, সেটা বসিয়ে দেবো। তাহলে আমি কি বলবো এখান থেকে, যে R2 আমার চেনা মনে হচ্ছে বলে আমি এখানে R1 লিখে দিয়েছি। তার মানে আমি এখান থেকে কি বলবো, যে আমার নতুন রোধটা আগের রোধের n স্কোয়ার গুণ। এবার আমাকে বলেছিল যে আগের রোধটা R, ঠিক আছে, তাহলে আমি এখানে R1 এর জায়গায় কি লিখবো, R1 এর জায়গায় R লিখবো, R1 এর জায়গায় R লিখবো, R1 এর জায়গায় R লিখবো। তাহলে আমার উত্তরটা কত হচ্ছে, n স্কোয়ার R। তাহলে আমি কি একদম বাই প্রসেসে পুরো অঙ্কটা বোঝাতে পারলাম ভালো করে? আশা করি পারলাম। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট প্রশ্নে আমি আর কিন্তু প্রসেসে দেখাবো না, প্রসেসটা কিন্তু সেম থাকবে, তোমরা এবার করে নেবে। যেখানে আমি n বলেছি, n এর জায়গায় কি হবে তোমার, এখানে এখানে 2 বসবে, পরের অঙ্কটা আমাকে দ্বিগুণ বলেছে, তাহলে এখানে 2 বসবে, এখানে 2 বসবে, তাহলে 2 ওপরে গেলে কত হবে, 2 দুগুণই 4 হয়ে যাবে, ঠিক আছে। আমি কিন্তু পরেরটা আর পুরো করে দেখাচ্ছি না। তাহলে এখানে বলছে তারের রোধ আর দৈর্ঘ্যকে টেনে আমি দ্বিগুণ করেছি, তার মানে কি 2 গুণ করেছি, তার মানে n এর মানটা কত, n এর মান হচ্ছে 2। তাহলে আমার নতুন রোধ কত হবে, নতুন রোধ আমাদের হয়, মানে আমি বলবো যে আমাদের নতুন রোধ বা আর নিউ, এটা হয় n স্কোয়ার আর। তাহলে n মানে কত, 2 এর স্কোয়ার, আর r তার মানে কত হচ্ছে 4r, ঠিক আছে। তাহলে নতুন রোধের মান কত, 4r, এটা তাহলে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্নে যাওয়া যাক। তারপরের প্রশ্ন কি বলছে, একটি ধাতব তারের রোধ হচ্ছে 24 ওহম, তাহলে আর কত, 24 ওহম। তারটিকে টেনে দৈর্ঘ্যের দ্বিগুণ করা হয়েছে, তার মানে কি n ইজ ইকুয়াল টু 2, দ্বিগুণ মানে কি 2 গুণ, তার মানে n ইজ ইকুয়াল টু 2। তারটির নতুন রোধ কত, তাহলে আমি কি জানি যে আমাদের আর নিউ মানে নতুন রোধ, সেটা কি হয় n স্কোয়ার আর। তাহলে n কত, 2, তাহলে 2 এর স্কোয়ার, আর r মানে কত, r মানে হচ্ছে 24 ওহম, তাহলে এটা কত হচ্ছে 24 ওহম। তাহলে 4 গুণ 24, তাহলে 4 4 16 6, আর এদিকে দিয়ে 4 দুগুণী 8, এদিকে 9, তাহলে কত হচ্ছে 96 ওহম। তাহলে আমাদের নতুন রোধের মান কত, 96 ওহম। নেক্সট প্রশ্নে আসা যাক। নেক্সট প্রশ্ন আমাকে কি বলছে, যে দুটি ধাতব দৈর্ঘ্যের অনুপাত 2:1। দেখো এই প্রশ্নগুলো একটু চ্যালেঞ্জিং, কিন্তু ঘাবড়াবে না, ভালো করে ধৈর্য ধরে করো, প্রশ্নগুলো খুব সোজা, লোকে এমনিই ছেড়ে দিয়ে চলে আসে, নাম্বার পুরো চলে যায়। 3 নাম্বার কিন্তু এখান থেকে পুরো বাধা ধরা পাবে, ঠিক আছে। বলছে দুটি তারের দৈর্ঘ্যের অনুপাত 2:1, ব্যাসার্ধ হচ্ছে 1:2, রোধাঙ্ক হচ্ছে 3:4, দুটি রোধের তারের অনুপাত কত, তারের রোধের অনুপাত কত, তার মানে কি আমাকে R1/R2 বার করতে বলছে, দুটো রোধের অনুপাত বার করতে বলছে, তাই তো। তাহলে কি করবো, R1/R2। এবার মনে হচ্ছে যে এতগুলো অনুপাত আমি কি করে করবো, আমাকে অনুপাত দিচ্ছে, আমি কি ওগুলোকে ভাগফল হিসেবে লিখতে পারি না, পারি তো। তাহলে দৈর্ঘ্যের অনুপাত, তার মানে কি বলছি, যে L1/L2 সেটা হচ্ছে আমাদের 2/1, 2:1 বলেছে তো। ব্যাসার্ধের অনুপাত, তার মানে আমি কি বলবো, যে R1/R2 সেটা হচ্ছে আমাদের 1/2, ঠিক আছে। রোধাঙ্কের অনুপাত মানে কি, ρ1/ρ2 সেটা আমাকে কত দিচ্ছে, 3/4। এবার আমি একটা জিনিস এক্সট্রা বলে দিচ্ছি, যেটা আমি আগে হয়তো বলে দিলে তোমাদের বেশি সুবিধা হতো, যে এটা ধরে নাও একটা তার, ঠিক আছে। তারের মুখটাকে আমি বড় করে আঁকলাম, ঠিক আছে, মুখটা এরকম গোলাকার হয়তো, সেটাকে আমি বড় করে এঁকেছি, ঠিক আছে, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তাহলে এই যে মুখটা আমি বড় করে আঁকলাম, কেন আঁকলাম, কারণ এইটা তো একটা গোলাকার অংশ, তার মানে এর কি একটা ব্যাসার্ধ রয়েছে। তাহলে এর যে ক্ষেত্রফল লিখছি আমি এ, সেই ক্ষেত্রফলটা কি, ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের পাই আর এর স্কোয়ার, ঠিক আছে। তার মানে আমি যখন লিখি যে r ইজ ইকুয়াল টু রো এল বাই এ, এখানে এই এর মানটা কত, এই এর মানটা কিন্তু আমাদের পাই আর এর স্কোয়ার। তার মানে আমি কিন্তু একটা এক্সট্রা ফর্মুলা এরকম মনে রাখতে পারি, অথবা আমি এমনিই মাথায় রাখবো যে আমাদের এটা হচ্ছে পাই আর স্কোয়ার, এটা তো অঙ্কের কনসেপ্ট, তাও আমি আলাদা করে করিয়ে দিলাম, যাতে যারা একটু দুর্বল তাদের কিন্তু কোনো অসুবিধা না হয়। বোঝা গেল? তাহলে r ইজ ইকুয়াল টু রো এল বাই এ, আর মানে কি রোধ, রো মানে কি আমাদের রোধাঙ্ক, এল মানে কি আমাদের পরিবাহীর দৈর্ঘ্য, এবং ছোট হাতের আর মানে কি আমাদের যে তার, সেই তারের যে মানে প্রস্থচ্ছেদ, তার কি ব্যাস, সরি ব্যাসার্ধ। তাহলে আর মানে কি, আর মানে হচ্ছে আমাদের ব্যাসার্ধ। সেম জিনিসটা আমাকে ব্যাস বলতে পারতো, যে ব্যাস অর্ধেক করে দিয়েছি, ব্যাস অর্ধেক করলে অটোমেটিক্যালি আমাদের ব্যাসার্ধ অর্ধেক হয়ে যাবে, তাহলে তোমরা কিন্তু অনুপাতটা ব্যাসার্ধ হিসেবেই ধরে নিতে পারো, তখন কোনো চিন্তা নেই তাতে, ঠিক আছে। আচ্ছা, আমি এটাকে ওপরে দিয়ে দিই। ওকে, নেক্সট প্রশ্ন কি বলছে, দুটি তারের অনুপাত। তাহলে আমি একটা কাজ করব, আমি R1 তার মানগুলো লিখবো। তাহলে R1 কি হবে, রো L1/π R1 স্কোয়ার। ওই যে আমি কি বললাম, আমি বলেছিলাম যে ফর্মুলাটা হচ্ছে R ইজ ইকুয়াল টু রো এল বাই এ, এবার এ মানে কি পাই আর স্কোয়ার। তাহলে আমি যখন R1 লিখবো, তাহলে কি লিখতে হবে আমাদেরকে, L1 R1। আমি ρ1 ρ2 কেন লিখলাম না, কারণ আমাকে দুটি ধাতব তার, আচ্ছা দুটি ধাতব তার, তাহলে দুটো আলাদা আলাদা ধাতু আছে, তাহলে তখন কিন্তু আমাদের রোটা আলাদা আলাদা হবে, ঠিক আছে। যদি একই ধাতু হতো তাহলে কি আমাদের উপাদানটা একই, তাহলে কিন্তু তখন রো আলাদা হতো না। কিন্তু আমাকে বলছে দুটো ধাতু, তাহলে কি দুটো আলাদা আলাদা ধাতু আছে, তার মানে কি হবে, এটা ρ1 হবে, পরেরটা ρ2 হবে। বোঝা গেল? তাহলে আমি কিন্তু এই ফর্মুলা থেকে এটাকে ইনকর্পোরেট করলাম। তাহলে আমি এবার এটাকে মুছে দিচ্ছি এখানে। তাহলে এটা লিখলাম আমি R1 এর জন্য। এবার আমি R2 এর জন্য লিখবো। তাহলে R2 এর জন্য কি লিখবো, যে ρ2 L2 ডিভাইডেড বাই কি হবে, পাই R2 তার স্কোয়ার, ঠিক আছে। কারণ আমার ফর্মুলা কি,
আর আর ইজ ইকুয়াল টু রো এল বাই পাই আর এর স্কোয়ার। ঠিক আছে, এবার আমি এদেরকে যদি ভাগ করে দিই, ঠিক আছে, তাহলেই আমি পেয়ে যাবো R1/R2। তাহলে আমি এটা করে দেবো, তাহলেই হয়ে গেল। তাহলে R1 মানে কত, R1 মানে সরি R1/R2 তো আমাকে বার করতে হবে, তাহলে R1/R2 আমি বার করবো। এবার ওপরে সবার মান লিখবো। এই যে ρ1/ρ2, তাহলে আমি কত পাচ্ছি, ρ1/ρ2 মানে আমাদের 3/4 গেল। আচ্ছা, এখানে যে পাই আর পাই দুটোই ভাগের ভাগে রয়েছে, তাহলে আমি কেটে দিতে পারি। আমি দেখছি যে এদের পজিশনটা একই, 1/তে আছে 1/তে আছে, তাহলে পজিশন একই থাকলে আমি নিশ্চিন্তে কেটে দিতে পারি। আচ্ছা, এখানে আমার কি হচ্ছে, এই যে 1/R1 এর স্কোয়ার, তার মানে কি নিচে কিন্তু R1 এর স্কোয়ার আছে, আর এটা ভাগের ভাগে রয়েছে R2 এর স্কোয়ার, তার মানে ওটা কিন্তু ওপরে গিয়ে চলে যাবে। ঠিক আছে। আচ্ছা, আর কি পড়ে রয়েছে, এখানে কিন্তু L1 পড়ে রয়েছে, এখানে কিন্তু L2 পড়ে রয়েছে। আচ্ছা, আমি মানটা পরের লাইনেই বসাই, তাই এখানে 3 আর 4টা পরেই বসাচ্ছি। তাহলে এখানে কি পড়ে রয়েছে, এখানে ওপরে ρ1 আর নিচে ρ2। ঠিক আছে। আচ্ছা, এবার ρ1/ρ2, তাহলে ρ1/ρ2 কত, 3/4, তাহলে এখানে কত বসাবো, 3/4। আচ্ছা, এখানে কি আছে, R2/R1 তার স্কোয়ার, তাহলে এই যে R2/R1, তাহলে কি লিখবো আমি, R1/R2 হলে 1/2 লিখতাম, এখানে আছে R2/R1, তাহলে ঠিক উল্টো, তার মানে আমি কত লিখবো, 2/1, কিন্তু তাদের কিন্তু স্কোয়ার রয়েছে, তাহলে কি লিখবো, এদের স্কোয়ার। ঠিক আছে। আর এখানে কি আছে, L1/L2, তাহলে L1/L2 কত আছে, 2/1, তাহলে এইটা যদি আমি সলভ করি তাহলে কত আছে, 3/4, এখানে এটা কত আছে, 2 স্কোয়ার মানে 4, আর নিচে কত 1, আর এখানে কত আছে 2, আর এদিকে 1, তাহলে 2, 4 দিয়ে 4 কাটা গেল, আর এদিকে 3 দুগুণী 6, তার মানে উত্তরটা কত আসছে, উত্তরটা আসছে 6/1। তার মানে আমাদের ফাইনাল অ্যান্সার কত, ফাইনাল অ্যান্সার হচ্ছে আমাদের 6:1, 6/1 আসছে উত্তরটা, তার মানে আমাদের উত্তর কত আসবে, 6:1। ঠিক আছে, বোঝা গেল? আশা করি এই প্রশ্নগুলো তোমাদের বুঝতে খুব সুবিধা হচ্ছে। ঠিক আছে, কারণ আমি কিন্তু সমস্ত কিছু ভেঙে ভেঙে করে দেখাচ্ছি। যে প্রসেসগুলো আমি বলছি সেই প্রসেসগুলোই ফলো করো, তোমাদের নিশ্চিত প্রশ্নগুলো তাহলে ভালো হবে। ঠিক আছে। অঙ্ক করার সময় না মাথা ঠান্ডা রেখে আগে স্টেপগুলো বুঝতে হয় যে আমার এখানে কতগুলো পার্ট রয়েছে, এখানে কি দুটো আলাদা আলাদা অংশ আছে নাকি একটাই বর্তনীর একটাই কোনো ইকুয়েশন দিয়ে আমাকে অঙ্ক করতে হবে। তারপর যদি আমার দুটো অংশ থাকে তাহলে আমি দুটো আলাদা আলাদা ভাগ করে নিলাম, যদি এরকম অনুপাত থাকে তাহলে তাদেরকে আমি এরকম ভাবে ভাগ করে লিখলাম। তারপর আমি দেখছি যে R1/R2 করতেছি, তাহলে আমি প্রথমে R1 এর ইকুয়েশনটা লিখে নিলাম, আর R2 এর ইকুয়েশনটা লিখে নিলাম, তারপর আমি তাদেরকে ভাগ করে নিলাম। এবার কেউ চাইলে এটা আলাদা করে আগে 1 নম্বর দিয়ে নিতে পারো, একে 2 নম্বর দিয়ে নিতে পারো, তারপর 1/2 করে নিতে পারো, অথবা ডাইরেক্টলি বসাও তুমি যদি করতে পারো। হয়ে গেল। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট প্রশ্ন ওই একই রকমের প্রশ্ন, দুটো ভাগ আছে, তাহলে আমি ভারত পাকিস্তান বর্ডার করে নেবো। তাহলে আগে ভারত পাকিস্তান বর্ডার হয়ে গেল। এবার আমাকে বলছে সমান দৈর্ঘ্যের দুটো ধাতব পরিবাহী, একটা এ এবং একটা বি। এবার দুটো আলাদা আলাদা ধাতু, তাহলে কি তাদের রোধাঙ্ক আলাদা হবে। তাহলে প্রথমে ρ1 কত, ρ1 বলছে 1.6 গুণ 10⁻⁻8 ওহম মিটার, এবং বি এর জন্য কি বলছে, এটা আমি তাহলে ρ2 ধরবো, তাহলে এটা কত বলছে, 3 গুণ 10 10⁻⁻8 ওহম মিটার। তারপর কি বলছে, পরিবাহী দুটিকে আলাদাভাবে একই বিভব প্রভেদে যুক্ত করলাম, তার মানে এখানে V1 টা কত ভি, এখানে V2 টাও কত ভি, একই বিভব প্রভেদ বলেছে মানে আমি একই ধরে নিলাম, তাহলে ধরি V1 ইজ ইকুয়াল টু ভি, তাহলে এখানে অতএব V2 ইজ ইকুয়াল টু কি ভি হবে। এদের প্রস্থচ্ছেদের অনুপাত কত হলে, তাহলে আমাকে কিন্তু এখানে এই যে A1 এবং এখানে ধরে নিই যে A2, এই A1/A2 আমাকে বার করতে হবে। তাহলে A1/A2 এটা আমাকে বার করতে হবে, কারণ আমার কাছে জিজ্ঞাসা কি করছে, প্রস্থচ্ছেদের অনুপাত কত। তাহলে প্রস্থচ্ছেদের অনুপাত কি করে বার হবে, যখন প্রস্থচ্ছেদ দুটোর ভাগফল বার করবো, তাহলে A1/A2 বার করতে হবে। তাহলে আমি ধরে নিই যে প্রথমে আমাদের প্রস্থচ্ছেদটা A1 ছিল, পরে A2 হয়ে গেছে, ধরে নিলাম। বলছে প্রতিটির মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা একই হবে, তার মানে আমাদের প্রবাহ মাত্রা প্রথমে যদি আমরা ধরি I1, তাহলে I1 টা যদি I হয়ে থাকে, তাহলে I2 টাও কিন্তু আমাদের একই আছে, I রয়েছে। বোঝা গেল? তাহলে আমি এবার কি করব, আমি এবার শুধু ফর্মুলা বসাবো। এইবার আমি তাহলে একটা কাজ করি, এর জন্য একবার ফর্মুলা বসাবো, বি এর জন্য একবার ফর্মুলা বসাবো। সমস্যা হচ্ছে যে এখানে আমাকে নতুন পেজ ইনসার্ট করতে হবে, তাহলে আগে একটা নতুন পেজ ইনসার্ট করে নিই। তাহলে আমি এ এর জন্য ফর্মুলা বসাবো, বি এর জন্য ফর্মুলা বসাবো। আচ্ছা, আমি রো দেখছি মানে রো এর জন্য একটাই ফর্মুলা হয়, আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। ঠিক আছে, তাহলে এটা যেহেতু প্রথম জনের জন্য, তাহলে কি প্রত্যেকটা 1 1 দিয়ে দেবো। এখানেও কি করবো, একই জিনিস, যেখানে R2, তাহলে কি করবো, আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, যেহেতু দ্বিতীয় জনের জন্য লিখছি তাহলে প্রত্যেকের শেষে কি দেবো, আমি 2 বসিয়ে দেবো। এইবার আমি দেখতে পাচ্ছি যে আমার কাছে কি কোনো আর রয়েছে, না, নেই তো, তাহলে কি করে করবো। তাহলে এবার আমাকে একটু বুদ্ধি লাগাতে হবে। কি বুদ্ধি, এত বুদ্ধি লাগাতে লাগাতে সব বুদ্ধি তো খরচা হয়ে গেল, একটু খরচা তো হবেই আর একটা মাসের জন্য। তাহলে ভি ইজ ইকুয়াল টু আই আর, তাই তো। আমি দেখতে পাচ্ছি যে আমি যদি আর এর মান বার করতে চাই, আমি কি ভি কে আই দিয়ে ভাগ করলে পেয়ে যাবো, কারণ আইটা এদিক দিয়ে ভাগে চলে আসবে। তাহলে আর ইজ ইকুয়াল টু ভি বাই আই। আমাকে কি ভি আর আই দেওয়া ছিল, হ্যাঁ আমাকে কিন্তু ভিও দেওয়া আছে, আমাকে কিন্তু আইও দেওয়া আছে। তার মানে আমি কি পরের লাইনে বলতে পারি যে এখানে এটা হচ্ছে ভি বাই আই, হ্যাঁ বলতে পারি। ভি বাই আই কেন বললাম, কারণ আমাদের ভি ওয়ান এর মান কিন্তু ভি,
এবং i1 এর মান কিন্তু i, ঠিক আছে? তাহলে আমি এবার বসাতে পারি বাকিটা। রো 1 এর মান কত? রো 1 এর মান হচ্ছে 1.6 গুণ 10 টু দি পাওয়ার -8। তাহলে কত লিখবো? 1.6 গুণ 10 টু দি পাওয়ার -8। আচ্ছা, L1 এর মান কত? L1 এর মান আমি খেয়ালও করিনি। এই যে একদম প্রথমেই লেখা ছিল সমান দৈর্ঘ্যের, তাহলে কি হবে এখান থেকে L1 হচ্ছে আমাদের L এবং L2 ও কি আমাদের L, ঠিক আছে? তাহলে এটা আমার চোখ থেকে বেরিয়ে গেছিল। তাহলে আমি L1 এর মান কত লিখবো? L, আমাকে সমান দৈর্ঘ্য বলেছে, তাহলে এটাও L এটাও L। আচ্ছা, A1 তো আমাকে বার করতে হবে A1/A2, তাহলে থাকলো। তাহলে এই অবধি কিন্তু আমি এটাকে 1 নাম্বার ধরে নেব। তাহলে এটা 1 নাম্বার হয়ে গেল। এবার এর জন্য মানটা বসাবো। তাহলে এবার এর জন্য মানগুলো বসাই। তাহলে R2 মানে কত হবে? R2 মানে হবে আমাদের V2/I2। তাহলে দেখিনি তো V2 আর I2 কত? V2 হচ্ছে আমাদের V, I2 হচ্ছে আমাদের I। তাহলে কি লিখবো? এখানেও লিখবো V/I। রো 2 মানে কত? রো 2 মানে হচ্ছে আমাদের 3.2 গুণ 10 টু দি পাওয়ার -8। তাহলে বসাবো। তাহলে কত বসাবো? 3.2 গুণ 10 টু দি পাওয়ার -8। L2 মানে কত? আমাকে বলেছিল না সমান দৈর্ঘ্য, তাহলে কি হবে? L2 টা আমাদের L আর A2 আমাকে বার করতে হবে। তাহলে এটাকেও কি আমি 2 নম্বর ধরে নেব। এবার তাহলে কি করব? এবার কিচ্ছু না, এবার 1/2 করে দেবো। তাহলেই আমার উত্তরটা চলে যাবে। ঠিক আছে? তাহলে 1/2 করছি, তাই তো? তাহলে 1 নম্বরে কে আছে? 1 নম্বরে আছে V/I is equal to 1.6 গুণ 10 টু দি পাওয়ার -8। এবার ভাগ করছি তো, তাহলে কি ভাগে এদের পার্টটা লিখবো। তাহলে এর বাদিকে কে আছে? এর বাদিকে আছে V/I। ডান দিকে কে আছে? ডান দিকে আছে 3.2 গুণ 10 টু দি পাওয়ার -8। আচ্ছা, এই পার্টটা তো লেখাই যায়নি, এদিকে L/A1 আর এর কত আছে? L/A2। বোঝা গেল? আচ্ছা, এবার কি আমি কিছু সিমিলারিটি দেখতে পাচ্ছি? আমি একটু সমান চিহ্নটাকে একদম মাঝ বরাবর দিয়ে দিই, যাতে আমার দেখতে ভালো লাগে। তাহলে সমান চিহ্নটাকে আমি কি করবো? মাঝ বরাবর দিয়ে দেবো। প্রথমে আমি বললাম যে 1/2 করছি, তাই তো? তাহলে 1 নম্বর ইকুয়েশনটা ওপরে লিখলাম, ঠিক আছে? তাহলে যেই লেখা হয়ে গেল, তখন আমি কি করলাম? আমাদের 2 নম্বর ইকুয়েশনটা নিচে লিখে দিলাম। বোঝা গেল? তাহলে 1/2 কিন্তু এরকম ভাবে করতে হয়। আচ্ছা, এবার তাহলে এই পার্টটা আর এই পার্টটা তো পুরোই কাটা আছে। হ্যাঁ, পুরো কাটা আছে। এই যে 10 টু দি পাওয়ার 8 10 টু দি পাওয়ার 8 তো পুরো কাটা আছে। হ্যাঁ, কাটা আছে। এই যে L আর L তো পুরো কাটা আছে। হ্যাঁ, পুরো কাটা আছে। এইবার আমি একটা জিনিস দেখছি যে আমাদের এই যে এখানে A2 তো ভাগের ভাগে আছে, তার মানে কি ওপরে গুণে চলে যাবে। তাহলে ওপরে থাকলো A2 আর এখানে তো A1 এদিকে ভাগে আছে, তাই এটা তো ভাগে থাকলো। এবার 3.2 এদিকে ভাগে আছে, এদিকে আসলে কি হবে? তাহলে এদিকে আসলে গুণে চলে যাবে। এবং 1.6 এদিকে গুণে আছে, তাহলে এই পাশে আসলে কি হবে? ভাগে চলে যাবে। তাহলে কত আসলো? 1.6। এবার তাহলে আমি যদি এটাকে কাটাকাটি করি, তাহলে কি আসবে? 1.6 দিয়ে এটাকে কাটলে 2। তাহলে আমি কি এখান থেকে A1/A2 বলতে পারবো? A2/A1 হচ্ছে 2/1। তাহলে A1/A2 কত আসবে? 1/2। আর আমাকে কি চাইছিল? আমার কাছে চাইছিল যে তাদের প্রস্থচ্ছেদের অনুপাত কত, মানে A1/A2 কত। তাহলে সেটা কত আসছে? 1/2। তার মানে নির্ণেয় অনুপাত কত হবে? 1:2। তাহলে এটাই কিন্তু আমাদের কাছে অ্যান্সার। খুবই কি ইজি প্রশ্ন? খুবই ইজি প্রশ্ন। শুধু সামান্যতম বুদ্ধিটা লাগাতে হবে এবং ধৈর্য ধরতে হবে। কারণ আমাকে এই লেখাগুলো পড়তে হবে। যেমন আমি প্রথমবার পড়ার সময় কিন্তু এই লেখাটা ভুলে গেছি, মানে মিস করে গেছি যে সমান দৈর্ঘ্য বলছে। তাহলে সমান দৈর্ঘ্য বলছে মানে কি এখানেও দৈর্ঘ্য L ধরবো, এখানেও দৈর্ঘ্য L ধরবো। বুঝা গেল? তাহলে এতই কিন্তু ইজি প্রশ্ন। এইবার একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, যেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের 11 এ দেওয়ার কথা না, 12 এ দেওয়ার কথা। এটা কিন্তু আমাদের মাধ্যমিক 2024 এর প্রশ্ন। বলবে তো এই প্রশ্নটা বুঝতে পারছো কিনা? এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা অ্যাকচুয়ালি একটা ডিলিউশন দেওয়া আছে আমাদের কাছে। ডিলিউশন দেওয়া আছে মানে, আমি এটাকে একটু আগে এঁকে নিই। এটা আমাদের একটা রেজিস্ট্যান্স দেওয়া, এর সাথে আরেকটা রেজিস্ট্যান্স এরকম রয়েছে, তার সাথে আরেকটা রেজিস্ট্যান্স এরকম রয়েছে। তারপর আমাদের গিয়ে কিন্তু এখানে বি পয়েন্ট রয়েছে। এইবার এখান থেকে একটা পয়েন্ট যাচ্ছে ঠিক গিয়ে এখানে মিলিত হচ্ছে, আবার এখান থেকে একটা পয়েন্ট ঠিক যাচ্ছে এখানে মিলিত হচ্ছে। এগুলোকে দেখে কেমন একটা অ্যাবনর্মাল মনে হচ্ছে না? হ্যাঁ, আমি তাহলে এগুলোকে মার্কিং করব। এখানে যে আলাদা আলাদা পয়েন্ট গুলো আছে না, এগুলোকে এক একটা নোড বলা হয়। তাহলে এটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড। আর কোনো নোড আছে? না, নেই। তাহলে এদেরকে নাম্বারিং দেবো। এটা 1, এটা 2, এটা 3, এটা 4। এইবার আমাদেরকে ভাবতে হবে যে কোনটা কার সাথে যুক্ত আছে। এটা আমাদের এ পয়েন্ট গেল, গিয়ে এখানে আমাদের 1 নম্বর পয়েন্ট আসলো। এই 1 নম্বর পয়েন্ট কার সাথে যুক্ত? এই 1 নম্বর পয়েন্ট আমাদের 2 নম্বর পয়েন্টের সাথে যুক্ত। এই যে 1 নম্বর পয়েন্ট, সে আমি এক এক করে মার্ক করছি, দেখবে ভালো করে। 1 নম্বর পয়েন্ট আমাদের 2 নম্বর পয়েন্টের সাথে যুক্ত, মাঝখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে। তাহলে কি করব আমি এখান থেকে আমি বলবো যে 1 নম্বর পয়েন্ট একটা 2 নম্বর পয়েন্টের সাথে মিট করছে, এটা 2 নম্বর পয়েন্ট। তাদের মাঝখানে একটা রেজিস্ট্যান্স আছে, যার মানটা কত? মানটা কিন্তু আমাকে 1 ওহম দেওয়া ছিল। তাহলে এখানে কি 1 ওহম রোধ রয়েছে। এইবার এই 2 নম্বর পয়েন্টটা কার সাথে মিট করছে? 2 নম্বর পয়েন্ট কিন্তু 3 নম্বর পয়েন্টের সাথে মিট করছে, তার মাঝখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে। তাহলে এই যে 2 নম্বর পয়েন্ট, এই 2 নম্বর পয়েন্টটা আবার একটা 3 নম্বর পয়েন্টের সাথে মিট করছে। কি করলো?
এই 2 নম্বর পয়েন্টটা একটা 3 নম্বর পয়েন্টের সাথে মিট করছে, এটা ধরে নিলাম 3 নম্বর পয়েন্ট। আচ্ছা, এই যে 1 নম্বর পয়েন্ট, এই 1 নম্বর পয়েন্ট দেখো এখান থেকে গিয়ে 3 নম্বর পয়েন্টের সাথে মিট করছে, মাঝখানে কোনো রোধ নেই। তার মানে কি, এই যে 1 নম্বর পয়েন্ট ছিল, ও আবার এই 3 নম্বর পয়েন্টের সাথে মিট করছে, কিন্তু এদের মাঝখানে কিন্তু কোনো রোধ নেই। তাহলে এরকম একটা সার্কিট বোঝা গেল। আচ্ছা, এবার এই যে 2 নম্বর পয়েন্টটা, এই যে 2 নম্বর পয়েন্ট, এই 2 নম্বর পয়েন্ট আবার কিন্তু এখান থেকে ফাঁকাভাবে গিয়ে একটা 4 নম্বর পয়েন্টে মিট করছে। তার মানে এই যে 2 নম্বর পয়েন্ট পয়েন্ট ওখান থেকে ফাঁকাভাবে একটা 4 নম্বর পয়েন্টে মিট করছে। আবার দেখো ভালো করে, এই যে 3 নম্বর পয়েন্ট, এই 3 নম্বর পয়েন্ট কিন্তু 4 নম্বর পয়েন্টের সাথে মিট করছে, মাঝখানে কিন্তু এই যে রোধটা রয়েছে। তাহলে এই যে 3 নম্বর পয়েন্ট, এই 3 নম্বর পয়েন্ট থেকে কিন্তু 4 নম্বর পয়েন্টের মাঝখানে আবার একটা রোধ আসছে, এবং তারপর 4 নম্বর থেকে কিন্তু আমাদের বি পয়েন্ট আসছে। তার মানে ওপরে যে ছবিটা ছিল, ওটা জাস্ট একটা ডিলিউশন ছিল তোমাকে ঘোল খাওয়ানোর জন্য। আসল খেলা তো এখানে হচ্ছে। তাহলে 1 আর 2 এর মধ্যে কত রোধ ছিল? 1 আর 2 এর মধ্যে ছিল আমাদের 1 ওহম রোধ। তারপরে এই যে 2 আর 3 এর মধ্যে, 2 আর 3 এর মধ্যে এটা কি? এটা হচ্ছে আমাদের 2 ওহম রোধ। তাহলে এখানে কত দিচ্ছে? এটা আমাদের দিচ্ছে 2 ওহম রোধ। ঠিক আছে? যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই, যারা বুঝে পড়োনি, যারা এমন টিচারের কাছে পড়েছো যারা শুধুমাত্র সূত্র লিখিয়ে ছেড়ে দিচ্ছে, তারা কিন্তু এই প্রশ্ন একদম বুঝতে পারবে না। ঠিক আছে? তারপর 3 আর 4, এই যে 3 আর 4, তার মাঝখানে রোধটা কত দেওয়া? তার মাঝখানে রোধটা দেওয়া আছে আমাদের এখানে 3 ওহম। তাহলে এটা কত? এটা হচ্ছে আমাদের 3 ওহম। এইবারও খেলা, এবারও বুঝতে পারবা না এটা কি করে করতে হবে। এবার আমাদেরকে বুঝতে হবে যে এই 3টে রোধ পরস্পর কি সমবায়ে রয়েছে। তাহলে আমরা ধরে নিই যে এখান থেকে একটা কারেন্ট আসছে, আই কারেন্ট। তাহলে কারেন্ট এখানে আসলো। এবার ওই যে বলেছিলাম জাংশন পয়েন্ট, তাহলে এটা একটা জাংশন পয়েন্ট। একটা 100 ওহম যখন, সরি 100 অ্যাম্পিয়ার কারেন্ট যখন এখানে আসবে, তাহলে কারেন্টটা এদিকেও যেতে পারে, আবার এদিক দিয়েও যেতে পারে। এটা কিন্তু শর্ট সার্কিট না, এদিকে রেজিস্ট্যান্স আছে। তাহলে কারেন্ট হয়তো এদিকে 20 অ্যাম্পিয়ার চলে গেল, এদিকে 30 অ্যাম্পিয়ার চলে গেল। তাহলে এখানে কারেন্ট আলাদা, এখানে কারেন্ট আলাদা। আবার এখানে যখন আসবে, এখানেও একটা জাংশন পয়েন্ট, এখানে কারেন্ট আলাদা হবে, এখানে কারেন্ট আলাদা হবে। তার মানে আমাদের এই যে 1 ওহম, এই যে 2 ওহম, এই যে 3 ওহম, এই 3টে রোধের মধ্যে দিয়ে কি আমাদের কারেন্ট সেম? না, 3টে ওহমের মধ্যে দিয়ে আমাদের কিন্তু কারেন্টটা ডিফারেন্ট। আর যখন কারেন্ট ডিফারেন্ট থাকে, সেটা কি সমবায়? সেটা তাহলে আমাদের সমান্তরাল সমবায়। বোঝা গেল? তার মানে আমাদের এই যে 1 ওহম, 3 ওহম এবং 2 ওহম, এই 3টে রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি সমান্তরাল সমবায়ে আছে। তার মানে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিছুই না। এই প্রশ্নটা ঠিক এরকম প্রশ্নের সমতুল্য, যে আমার কাছে একটা 1 ওহম রোধ রয়েছে, একটা 2 ওহমের রোধ রয়েছে, একটা 3 ওহমের রোধ রয়েছে। এরা পরস্পর সমান্তরালে রয়েছে। এবার তোমাকে তুল্যরোধ জিজ্ঞাসা করছে। এটা যা প্রশ্ন ছিল, এটাও তাই প্রশ্ন ছিল। শুধু আমাকে এই ডায়াগ্রামটা দিয়ে এমন জটিল করে দিল যে আমার 99% স্টুডেন্টরা কিন্তু মাধ্যমিকের লেভেলে এই প্রশ্নটা ছেড়ে দিয়ে আসতে বাধ্য হবে। বোঝা গেল? তাহলে এই প্রশ্নটার মান এবার কি করে বার করবো? এখানে কি দুটো রোধ রয়েছে? না, 3টে রয়েছে। তাহলে আমাকে কি করতে হবে? অন্যকের সাথে যোগফল বার করতে হবে। তাহলে কি করবো? 1/R1, 1/R2, 1/R3। তাহলে 1/R1 কত? 1/1, 1/R2 কত? 1/2 এবং 1/R3 কত? 1/3। তাহলে এদের লসাগু কত হবে? লসাগু হবে 6। তাহলে এখানে কত আসবে? এখানে আসবে 6, এখানে আসবে আমাদের 3, এখানে আসবে কত? 3 দুগুণী 6, তাহলে এখানে 2। তাহলে কত আসছে? এখানে 11/6। এটা তাহলে আমাদের তুল্যরোধ না। এটা কি? এটা হচ্ছে 1/R ইকুইভ্যালেন্ট। তাহলে এটা কি? 1/R ইকুইভ্যালেন্ট। তাহলে আমাদের কি আসছে? 1/R ইকুইভ্যালেন্ট হচ্ছে আমাদের 11/6। তাহলে আর ইকুইভ্যালেন্ট কি হবে? উল্টোটা। তাহলে আর ইকুইভ্যালেন্ট কত আসছে? 6/11। এবং এককটা কি হবে? ওহম। তার মানে আমাদের তুল্যরোধ কত? তুল্যরোধ হচ্ছে আমাদের 6/11 ওহম। ভালো করে কি বোঝা গেল? এই ধরনের প্রশ্নের জন্য আমাদেরকে রেডি থাকতে হবে যারা ভালো নাম্বার পেতে চাও। ঠিক আছে? কারণ এরকম কিন্তু 1-2টা ট্রিকি প্রশ্ন থাকবে। তার জন্যই কিন্তু আমাদেরকে একটু অ্যাডভান্স মানে নিজেদেরকে করে রাখতে হবে। প্র্যাকটিস সেশন একটু বাড়াতে হবে। 10th লেভেলের থেকে একটু বেশি সলভ করে রাখতে হবে। যারা খুব ভালো নাম্বার ডিজার্ভ করতে চাইছো। ঠিক আছে? আচ্ছা। তো এটাই আমাদের লাস্ট প্রশ্ন ছিল। থ্যাংক ইউ অল ফর অ্যাটেন্ডিং দিস সেশন। পুরো শেষ অবধি যারা সেশনটাকে অ্যাটেন্ড করছো, তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই সেশনগুলো তোমাদের জন্য কতটা হেল্পফুল হতে পারে যদি তোমরা ভালো করে এই সেশনগুলোকে ফলো করো। তাই অন্যান্য সেশনগুলোকেও এরকমভাবে সাপোর্ট করো। নিজেদের প্রিপারেশন খুব ভালো করে নাও এই সেশনগুলোর সাথে। আর অন্য কিছু যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে বলো। সেই হিসেবে আমি নিজের সেশনগুলোকে ডিজাইন করব। আর কেউ কমেন্ট করেছিলে যে আরো কঠিন প্রশ্নের সেট নিয়ে আসতে। অবশ্যই নিয়ে আসবে। আগে আমাদের প্রথম প্রাইমারি বেসিক লেভেলটা শেষ হয়ে যাক। প্রথমে আমাদের এখনো চলতরিতে সেকেন্ড পার্ট থাকবে, আলোর পার্ট থাকবে। এই অঙ্কগুলো হয়ে যাক, তাপের একটা পার্ট দিয়ে দেবো। তারপর আমাদের কি করব, যে সমস্ত চ্যাপ্টারের বেশ কিছু প্রশ্ন, সেখানে কিছু আমাদের সাজেস্টিভ প্রশ্নের একটা ভিডিও করে দেবো। আর একটা একটু থাকবে যে যাদের একদম ভালো স্কোর আসতে চলেছে তাদের জন্য কোন প্রশ্নগুলো করা ভালো, সেখানে এরকম ট্রিকি কোশ্চেন্স গুলোকে সলভ করব। ঠিক আছে? এই কোশ্চেনটাও আবার সলভ করে দেখাবো ওখানে। বোঝা গেল? তাহলে নেক্সট অন্য কোনো সেশনে আবার আমাদের দেখা হচ্ছে। আজকের জন্য এটুকুই। নিজেরা ভালো করে পড়াশোনা করো। বাইরে খুব ঠান্ডা পড়েছে জানি, বাট
নিজের শরীরকে গরম রেখে পড়াশোনা করতে হবে, যাতে আমাদের মাধ্যমিক 2026-এ একটা খুব ভালো স্কোর আসে। ঠিক আছে? তাই লেপের ভিতর ঢুকলে হবে না, এখন বইয়ের ভিতর ঢোকার সময় আমাদের।